ওকে। তো হুম, তো বেসিক্যালি হ্যাঁ, রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি, আমার আপলোড হয়ে গেছে। হ্যাঁ, গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে আমি দিয়ে দেবো, তিনটে লিঙ্কই দিয়ে দেবো, মানে 3 দিনে 3টে লিঙ্কই পেয়ে যাবে। আজকের যে রেকর্ডিংটা আছে, আজকে সকালের রেকর্ডিংটা মানে লাইভ ক্লাসের রেকর্ডিংটাও পেয়ে যাবে। ওকে, অসুবিধা নেই। ওকে। তো আজকে আমরা তাহলে বেসিক্যালি যেটা স্টার্ট করব, ঠিক আছে, সেটা হচ্ছে এবার আমরা অপশনটা নিয়ে একটু স্টার্ট করব। ঠিক আছে, অপশনটা নিয়ে স্টার্ট করব। তো আমরা আগেই জানি যে মানে ডেরিভেটিভ মার্কেট যেটা নিয়ে আমরা আলোচনা করছি বা যেটার উপরে আমরা ক্লাস করছি, সেটা দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফিউচার মার্কেট, একটা হচ্ছে কি আমাদের অপশন মার্কেট। আমি এখানে লিখে দিচ্ছি, দ্যাট উইল বি বেটার। ওকে, তো আমাদের যে ডেরিভেটিভ সেগমেন্টটা, যেটা আগের দিন আমরা ফার্স্ট দিনই যেটা বলেছিলাম, ডেরিভেটিভ সেগমেন্ট, ঠিক আছে, এই ডেরিভেটিভ সেগমেন্টের মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের কি ফিউচার পার্ট, আর একটা পার্ট হচ্ছে আমাদের অপশন পার্ট। দুটোকে একসাথে মিলিয়ে এফএনও বলা হয়, এফ অ্যান্ড ও। ঠিক আছে, দুটোকে একসাথে এফএনও বলা হয়, ফিউচার অ্যান্ড অপশন। তো বেসিক্যালি ফিউচারটা কি হয়, ফিউচারটা তো আগের দিন আমরা আলোচনা করলাম যে যখন আমরা ফিউচারটা কেন মার্কেটে এসেছিল, যে যখন মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলছে তখন আমরা সেল করে পরে মানে স্টককে সেল করে হোল্ড করতে পারি না। বাট ফিউচারটাতে কি হলো, ফিউচারটা যখন ইন্ট্রোডিউস হয় তখন সেখানে মানে একটা ওই স্টকের বিহাফে একটা আমাদের আন্ডারলাইং, যেটা হচ্ছে আন্ডারলাইং স্টক প্রাইসটাকে আমাদের আন্ডারলাইং প্রাইস বলা হয় বা আন্ডারলাইং সেগমেন্ট বলা হয়। সেটার আন্ডারে আমি কি করছি, তার রেপ্লিকা হিসেবে ফিউচারটাকে আমরা ইউজ করছি। ঠিক আছে। তো এবার যেহেতু স্টকটাকে সেল করে আমরা হোল্ড করতে পারি না, তো তার বিহাফে আমরা কি করতে পারছিলাম, ফিউচারটাকে সেল করে হোল্ড করতে পারতাম। বাট এখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয় যে কিছুটা টাইমের জন্য, মানে একটা টাইম লিমিট বেঁধে দেওয়া হয়, হুইচ ইজ কল্ড এক্সপাইরি। এক্সপাইরির নাম আশা করি সবাই জানো, মানে যারা যারা এখানে অপশনে কাজ করতে এসেছো, এক্সপাইরি ব্যাপারটা মানে এক্সপাইরি ওয়ার্ডটার সাথে কিন্তু সবাই মানে পরিচিত, তাই তো? সবাই মোটামুটি জানো তো যে এক্সপাইরি জিনিসটা কি। ঠিক আছে। তো সেম যখন ফিউচার সেগমেন্টটা যখন ইন্ট্রোডিউস করা হয়, তখন এই এক্সপায়ারিটাকে একটা যে ঠিক আছে তুমি সেল করে হোল্ড করতে পারো, কিন্তু তোমার কাছে একটা এক্সপায়ারি লিমিট থাকবে, মানে একটা টাইম পিরিয়ড থাকবে, সেই টাইম পিরিয়ডের মধ্যে তোমাকে কি করতে হবে, সেল করে পরে সেটাতে প্রফিট আসুক কি লস আসুক, তোমাকে সেটা মানে বুক করতে হবে। ঠিক আছে। তো সেজন্য তখন এরকম জিনিসটা শুরু হয়। এবার কি হয় ফিউচারে, এই যে আমরা যে লট সাইজ, আজকে আমি লট সাইজটা নিয়েও আলোচনা করব। তো মানে ফিউচারটাতে কি হয় না, অনেকটা বেশি মার্জিন ইউজ হয়ে যাচ্ছে। মার্জিন বলতে মানে মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা না হলে ফিউচারের উপরে লোকে কাজ করতে পারতো না। অ্যাটলিস্ট 3 লাখ টাকা, মানে আপনি যখন কোনো স্টকের ফিউচার বাই বা সেল করার জন্য যাবেন, তো অ্যাটলিস্ট সেখানে মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা লাগে। ঠিক আছে, আপনারা মিলিয়ে দেখে নিন, মানে নিজেদের ফোন থেকে যে কোনো স্টকের ফিউচারটা সার্চ করো, লাইক রিলায়েন্সের ফিউচার হয়ে গেল, এইচডিএফসির ফিউচার হয়ে গেল, নট অপশন, ফিউচারটা যদি আপনারা বাই বা সেল করেন, তো মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকার মতো লাগবে। এইবার 2.5 থেকে 3 লাখ টাকা নর্মালি যাদের কাছে ক্যাপিটাল একটু বড় আছে, সাপোজ 10 লাখ 20 লাখ টাকার ক্যাপিটাল আছে, তাদের জন্য ঠিক আছে যে 2.5 3 লাখ টাকা দিয়ে তারা ট্রেড করতে পারছে। কিন্তু যারা ছোট ট্রেডার, ছোট ট্রেডার মিনস যাদের কাছে 50,000 বা 1 লাখ টাকার ক্যাপিটাল আছে, তারা কিন্তু ট্রেড করতে পারছিল না। ঠিক আছে, তারা ট্রেড করতে পারছিল না। তখন কি হয়, ফিউচারটাকে ভেঙে নিয়ে আসা হয় অপশন। ঠিক আছে, তখন ফিউচারটাকে ভেঙে নিয়ে আসা হয় অপশন। অপশনটা কি বলে, যে ঠিক আছে, অপশন হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে অতটা অতটা মার্জিন দিতে হবে না, মানে 2.5 লাখ 3 লাখ টাকা মার্জিন দিতে হবে না। অপশনে কি করা হয়, বাইং এ আর সেলিং এর জন্য আলাদা 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 তৈরি করে দেওয়া হয়, স্ট্রাইক তৈরি করে দেওয়া হয় বাইং এর জন্য আর সেলিং এর জন্য। বাইং এর জন্য একটা পার্ট তৈরি করা হয় যেটাকে বলা হচ্ছে কল, আর সেলিং এর জন্য একটা পার্টকে তৈরি করা হয় যেটাকে বলা হচ্ছে পুট। মানে অপশনটা যখন ইন্ট্রোডিউস হয়, তখন বলা হয় যে ঠিক আছে, আমার আর ওই 2.5 লাখ 3 লাখ টাকার মার্জিন আমার লাগবে না। আপনার ভিউ যদি ক্লিয়ার আছে যে উপর দিকে যাবে না নিচের দিকে যাবে, তাহলে একটা কাজ করতে পারেন, আপনি কি করতে পারেন, আপনি অপশনের উপরও বাই করতে পারেন। ঠিক আছে, সেখানে মার্জিন ওই মোটামুটি 15,000 20,000 25,000-এর মধ্যে আপনি
সেটা করতে পারবে, ঠিক আছে। কিন্তু সেখানে কি হয়, দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়, একটা হচ্ছে কল, একটা হচ্ছে পুট। ওকে, তো কলটা বলা হয় যখন মার্কেট উপর দিকে যাচ্ছে, সেই যে টাইমটাতে আমরা কলটাকে বাই করব, আর যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে, মানে প্রাইস যখন নিচের দিকে যাচ্ছে, তখন আমরা পুট বাই করব, ঠিক আছে। এইবার কল পুট দুটোই তো চলে আসে, ঠিক আছে। কিন্তু তার সাথে আরেকটা জিনিসও নিয়ে আসা হয়, ফিউচারে যেমনি কি ছিল, ফিউচারটা নর্মাল একটা সিঙ্গেল প্রাইস ছিল, বাট যখন অপশন ইন্ট্রোডিউস হয়, সেখানে আমার কি নিয়ে আসা হয়, স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস মানে, মানে এই যে লিমিটেশনটা আর একটু ছোট করে দেওয়া, মানে আমি যে ভাবছি, মানে রেঞ্জ, কাইন্ড অফ বলতে পারেন রেঞ্জটাকে আরো ছোট করে দেওয়া হয়। যখন ফিউচার ছিল তখন কিন্তু কোনো রেঞ্জ ছিল না, উপর দিকেও কোনো রেঞ্জ ছিল না, নিচের দিকেও কোনো রেঞ্জ ছিল না। বাট যখন অপশন নিয়ে আসা হয়, তখন একটা রেঞ্জ ক্রিয়েট করে দেওয়া হয়। লাইক আমি যদি ভাবছি যে প্রাইসটা 1200-র উপরে থাকবে, সাপোজ আমি ভাবছি প্রাইসটা 1200-র উপরেই থাকবে, তাহলে আমি ওই 1200-র কল নিয়ে কাজ করব বা 1200-র পুট নিয়ে কাজ করব। এরকম ধরনের জিনিসগুলো বিভিন্ন রকমের আনা হয়, মানে অপশন আনার সময় দুটো জিনিস ইন্ট্রোডিউস করা হয়, একটা হচ্ছে কল পুট, আর একটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। ঠিক আছে, স্ট্রাইক প্রাইসটা কেন ইম্পর্টেন্ট, স্ট্রাইক প্রাইসটা আরো মানে মাইনিউটলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি কোন লেভেল পর্যন্ত যেতে পারে, বা কোন লেভেলের নিচে থাকতে পারে, বা কোন লেভেলের উপরে থাকতে পারে। তো যার জন্য ওই স্ট্রাইক প্রাইসটাকে তখন কি করা হয়, নিয়ে আসা। ওকে, মানে যাদের টেকনিক্যাল অ্যানালিসিস খুব ভালো, ঠিক আছে, মানে যারা ওই প্রেডিকশনটা, লাইক যে আমরা যে যেভাবে ফ্রেমওয়ার্ক করছি, মানে আপনাদেরকে যে ভিউ গুলো রেডি করালাম, এই যে 2 দিন ধরে ভিউ গুলো রেডি করালাম, সেটা কি জন্য রেডি করালাম বলুন তো। সেটা এই জন্যই রেডি করালাম যাতে আপনাদের কাছে এই স্ট্রাইক প্রাইস গুলো চুজ করতে হেল্প হয়। মানে আপনি ভাবছেন যে প্রাইসটা এই রেঞ্জের মধ্যে আছে, আমি সেই হিসেবেই স্ট্রাইক প্রাইস। ওকে, বোঝা গেছে ব্যাপারটা তাহলে? মানে মোটামুটি একটা আইডিয়া এসেছে তো, যে মানে এই যে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস কেন হয়েছে। তারপর আমি আরো আসছি, আরো আমি ডিটেলসে যাব। জাস্ট আমি মানে কনসেপ্টটা বলছি যে মানে কি জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে, কিভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা জাস্ট আমি একটু আলোচনা করলাম। সেই জায়গাটা সবারই কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো, সেই জায়গাটা সবারই কাছে ক্লিয়ার কিনা। ওকে, আমি জাস্ট গল্পের মতো করে কিন্তু বলেছি, আমি কিন্তু কোনো কঠিন ভাষায় আমি কিন্তু বলিনি, আমি জাস্ট গল্পের মতো করে বলেছি। এবার আমি জিনিসগুলো লিখে দেবো, রিটার্ন ফর্মে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে ডেরিভেটিভ সেগমেন্টের মধ্যে ফিউচারটা নিয়ে আমরা যেহেতু কাজ করব না, কারণ এটার মার্জিন প্রচুর লাগে, ঠিক আছে। কারো যদি মার্জিন বেশি থাকে আমার সাথে আলাদা করে কনসাল্ট করে নিও, আমি সেখানে আইডিয়া দিয়ে দেবো। বাট ফিউচার নিয়ে যেহেতু আমি কাজ করব না, সেই জন্য ফিউচারটাকে আপাতত আমি দেখছি না, আমি ডাইরেক্ট অপশনে যাচ্ছি। তাহলে অপশনের মধ্যে আমি কি বললাম, দুটো পার্ট আছে। অপশনের মধ্যে আমার দুটো পার্ট আছে, অপশনের দুটো পার্ট আছে। অপশনের দুটো পার্টের মধ্যে কি আছে আমার, একটা পার্ট হচ্ছে আমার কি, কল, আর একটা পার্ট হচ্ছে আমার, একটা পার্ট হচ্ছে আমার পুট, ঠিক আছে। আর এগুলোর মাঝখানে থাকে হচ্ছে আমার কি, স্ট্রাইক প্রাইস। এগুলোর মাঝখানে থাকে আমার স্ট্রাইক প্রাইস। ওকে, স্ট্রাইক প্রাইস, এগুলোর মাঝখানে আমার থাকে স্ট্রাইক প্রাইস, মানে কল পুটে সেম স্ট্রাইক প্রাইস আমি কিন্তু পাবো। সাপোজ এখানে যদি 1200 আছে, তো 1200 কল পুট দুটোই আমি পাবো। 1400 আছে, 1400 কল পুট আমি দুটোই পাবো। যে কোনো স্ট্রাইক প্রাইসের কল আর পুট দুটোই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। এবার নেক্সট যে পার্টটাতে আমি আসছি, এই কল পুটের মধ্যে তিনটে ডিভিশন আছে। কল পুটের মধ্যে তিনটে ডিভিশন আছে। কল পুটের তিনটে ডিভিশন কি কি, একটা হচ্ছে আইটিএম, একটা হচ্ছে এটিএম, একটা হচ্ছে আমার ওটিএম, ঠিক আছে। আইটিএম এর ফুল ফর্ম হচ্ছে ইন দা মানি, ইন দা মানি,
এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অ্যাট দ্য মানি, আর ওটিএম এর ফুল ফর্ম হচ্ছে আউট অফ দ্য মানি, আউট অফ দ্য মানি। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এখানে নামগুলোর মধ্যেই কিন্তু এর মিনিং লুকিয়ে আছে যদি আমি ভালো করে দেখি। জাস্ট নর্মালি আমাকে এখানে বলুন, আমি যদি বলছি ইন দা মানি মানে আইটিএম, আইটিএম এই যে ইন দা মানি, এটা নর্মাল বাংলা ভাষায় কি বলতে পারি একটু, কেউ একজন হ্যান্ড রেজ করুন, আমি করবো, মাইক অ্যাক্সেস দেবো। জাস্ট বাংলা ভাষায় বলছি, ঠিক আছে, যদি আমি ইন দা মানি ওয়ার্ডটা জাস্ট শুনি, তো এটার বাংলা ভাষাতে আমার কি মাথায় আসে, মাথায় কি হিট করবে, যেটার মানে কি হতে পারে? আমি অপশনে যাচ্ছি না। ইন দা মানি ওয়ার্ডটা যদি আমি শুনি, তাহলে আমার মানে মাথার মধ্যে কি হিট করবে? কে বলবে? আচ্ছা, 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 দিয়া, হ্যাঁ বলো দিয়া, তোমাকে আনমিউট করলাম, বলো। ম্যাম, আমার যেটা মনে হচ্ছে ইন্দা মানে হচ্ছে যে টাকাটা তার মাঝের পোর্শনটাকে বোঝানো হচ্ছে। ইন দা মানি মানে ভেতরের টাকা, ঠিক আছে, এক হ্যাঁ, কথা, ভেতরের জিনিসটাকে বোঝানো হচ্ছে, মানে ভেতরের ওর জিনিস, মধ্যে জিনিসটা বোঝানো হচ্ছে। একদম একদম, মানে ইন দা মানি মানে ভেতরের জিনিস, তাই তো? ইন দা মানি মানে হচ্ছে হুম। ভেতরের জিনিস, এক্স্যাক্টলি। খুব ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ দিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাট দা মানি। অ্যাট দা মানি ওয়ার্ডটার মানে আমি কি বুঝতে পারছি? আচ্ছা, প্রিয়াঙ্কা বলবে, হ্যাঁ বলো প্রিয়াঙ্কা। অ্যাট দ্য মানি মানে যেটাতে ট্রেড হচ্ছে সেই দামেই। হ্যাঁ মানে প্রেজেন্ট যেটা, প্রেজেন্ট এক্স্যাক্টলি, হ্যাঁ যেটা, সাহিল একদম পারফেক্ট বলেছো, প্রেজেন্ট যে প্রেজেন্ট কন্ডিশনটা যেটা আমার চলছে। চলছে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাট দা মানি। হুম। আচ্ছা, সেম অ্যাজ যদি আমি বলি আউট অফ দা মানি, আউট অফ দা মানি বলতে তাহলে কি বুঝি? যেটা আমার হাতের নাগালের বাইরে, মানে এখনো যেখানে আমার রেঞ্জের বাইরে, আমার রেঞ্জের বাইরে যেটা, সেটা আমার আউট অফ দ্য মানি, মানে আমার ফিউচার প্রাইস, কাইন্ড অফ আমার ফিউচার প্রাইসটাকে আমি আউট অফ দ্য মানি বলতে পারি। এক্স্যাক্টলি, মানে প্রেডিকশন, এক্স্যাক্টলি, ফিউচারের যে আমার সেটাকে আমি কি বলতে পারি? আউট অফ দ্য মানি বলতে পারি। এইবার আমাকে একটা নর্মাল জিনিস বলো, যে আহ, আমি যদি একটা প্রাইসকে ভাবছি, ঠিক আছে, আমি যদি একটা প্রাইসকে ধরে নিচ্ছি, তো ওই প্রাইসটা যে রাস্তাটা পেরিয়ে এসেছে, সেটা আমার কাছে বেশি কমফোর্টেবল হবে, না যে প্রাইসটাতে এখনো পর্যন্ত পৌঁছায়নি সেটা আমার কাছে বেশি কমফোর্টেবল হবে? একদম সিম্পল ভাষায় বলো, যে প্রাইসটা অলরেডি পেরিয়ে এসেছে সেটা আমার কাছে বেশি কমফোর্টেবল হবে, না যেটা এখনো পর্যন্ত যেখানে পৌঁছায়নি সেটা আমার কাছে বেশি কমফোর্টেবল হবে? যেটা পেরিয়ে এসেছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সেই জন্য আমরা অলওয়েজ কি করি, ইন দা মানিতেই কাজ করি, ঠিক আছে, অ্যাজ এ ট্রেডার আমরা অলওয়েজ ইন দা মানিতেই কাজ করি। হ্যাঁ, আউট অফ দা মানিটার কয়েকটা সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন গুলো নিয়ে পরে আলোচনা করব, বাট নর্মালি আমরা কি করবো, ইন দা মানিতেই কাজ করবো, এটা জাস্ট মাথায় রাখো। বাকি কেন, তার পেছনে কি লজিক আছে আমি সব বলবো, ঠিক আছে? তাহলে আমরা অ্যাজ এ ট্রেডার আমরা কিসে কাজ করব? ইন দা মানিতেই কাজ করবো, অ্যাট দা মানিতে কোনোদিনও করবো না, অ্যাট দা মানিতে কোনোদিনও করবো না, তার পেছনে কি রিজন সেটাও বলবো আমি, ঠিক আছে? ওকে, তাহলে আইটিএম, এটিএম, ওটিএম, ওকে। এইবার এই কল আর পুট দুটোর জন্যই কিন্তু আইটিএম, ওটিএম, এটিএম আলাদা আলাদা হয়, ঠিক আছে, দুটোর জন্যই কিন্তু আইটিএম, এটিএম, ওটিএম আলাদা আলাদা হয়। আমি এটা একটা জাস্ট নর্মালি একটা নর্মাল সিরিজ করছি, ঠিক আছে, চলো এখানে আমি লিখছি স্ট্রাইক প্রাইস, এখানে আমি লিখছি স্ট্রাইক প্রাইস, এখানে আমি লিখছি কল, আর এইখানে আমি লিখছি পুট, এখানে আমি লিখছি পুট। ওকে, তো সাপোজ আমার স্ট্রাইক প্রাইস এখানে আমি দিলাম, এখানে আমি সাপোজ 1200 স্ট্রাইক প্রাইস দিলাম, ঠিক আছে, এখানে আমি দিলাম 1220, এখানে দিলাম 1240, ঠিক আছে, এখানে আমি দিলাম 1260। স্ট্রাইক প্রাইস গুলো এরকম করেই থাকে, ঠিক আছে, ওটা অপশন চেনটা আমি এটার সাথে দেখিয়ে দেবো, তাহলে জায়গাটা বুঝতে হেল্প হবে। ওকে, অপশন চেন বা অ্যাঞ্জেল ওয়ান থেকেই দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তারপর সাপোজ আমি এখানে লিখলাম 1280, এখানে লিখলাম 1300,
এখানে লিখলাম 1310, এখানে লিখলাম সাপোজ হবে 1320। এই স্ট্রাইক প্রাইস গুলো আমার কলপুট দুটোর ক্ষেত্রেই আছে। খালি এবার আমাকে ডিসাইড করতে হবে যে কলের জন্য আইটিএম ওটিএম কোনটা, আর পুটের জন্য আইটিএম ওটিএম কোনটা। ঠিক আছে, তো এইবার এটার জন্য আমাকে সবার আগে চেক করতে হবে যে যে স্টক নিচ্ছি বা যে ইন্ডেক্স নিচ্ছি সেটার প্রাইস কত চলছে। তো সাপোজ এখানে স্টক প্রাইস আমি লিখে নিই। স্টক প্রাইস আমার চলছে, ধরে নিচ্ছি এখানে স্টক প্রাইসটাকে আমি একটু অন্য কালার দিয়ে করি তাহলে বুঝতে ইজি হবে। এখানে স্টক প্রাইসটা সাপোজ চলছে, স্টক প্রাইস চলছে আমার সাপোজ 1224। ঠিক আছে, আচ্ছা 1224 না, আমি একটু 1248। সাপোজ স্টক প্রাইস চলছে আমার 1248। ওকে, আইটিএম ওটিএম এটিএম এই তিনটেই কিন্তু আমরা কিসের উপর বেস করে করি? আমার এখন কারেন্ট যে স্টক প্রাইসটা চলছে, কি বললাম, কারেন্ট যে স্টক প্রাইসটা চলছে। ওকে, এইবার আমি কল সাইডে চলে আসি। ঠিক আছে, কল সাইডে যদি চলে আসি, প্রাইসটা কি হচ্ছে, প্রাইসটা আমার যখন বাড়ে তখন নিচ থেকে বাড়ে না উপর থেকে নিচের দিকে বাড়ে, কোনটা? যদি কলের ক্ষেত্রে আমরা বলি তাহলে প্রাইস নিচ থেকে উপর দিকে বাড়ে না উপর থেকে নিচের দিকে বাড়ে, কোনটা? সিম্পল ভাবে বলো, একদম কমন লজিক দিয়ে। যদি আমি কলের ক্ষেত্রে ধরি, কলের ক্ষেত্রে প্রাইস যখন নর্মাল একটা প্রাইস বাড়ছে তো সেটা নিচের দিকে উপরে যায় না উপর দিক থেকে নিচের দিকে আসে? নিচ থেকে উপর দিকে বাড়ে। ঠিক আছে, একদম নিচের দিক থেকে উপর দিকে বাড়ে। এক্স্যাক্টলি নিচের দিক থেকে উপর দিকে বাড়ে, খুব ভালো খুব ভালো। তো আমরা কি জানি, যখন আমরা বাই সাইড প্রাইস যখন বাড়ে তখন আমরা কলের দিকটা আলোচনা করি। ঠিক আছে, তো এইবার এখানে যদি আমি বলি প্রাইস আমার এখন কততে চলছে, 1248। খুব ভেবেচিন্তে বলবেন, প্রাইস আমার এখন চলছে 1248। তাহলে প্রাইস কোন স্ট্রাইক প্রাইস গুলোকে অলরেডি ক্রস করে চলে এসেছে? প্রাইস কোন স্ট্রাইক প্রাইস গুলোকে অলরেডি ক্রস করে চলে এসেছে? ভালোভাবে দেখে বলো। 1200, 1220 আর আচ্ছা 1200 থেকে 1240। ভেরি গুড, তার মাঝখানে তাহলে তিনটে চলে এলো, 1200, 1220, 1240। এক্স্যাক্টলি 1240, 1220, 1200। ভেরি গুড। তাহলে প্রাইস এখন চলছে আমার 1248-এ। প্রাইস পেরিয়ে চলে এসেছে কোনটা, 1240, 1220, 1200। তাহলে যখন আমি বাই সাইডের জন্য ভাবছি বা যখন আমি কল সাইডের জন্য ভাবছি, তাহলে কলের জন্য এখন আমার আইটিএম কোনগুলো? কলের জন্য আমার আইটিএম হয়ে যাবে এই তিনটে। এগুলো হয়ে যাচ্ছে কি আমার কল সাইডের আইটিএম, কল সাইডের আইটিএম। বোঝা গেছে? বোঝা গেছে যে প্রাইসটাকে অলরেডি যে স্ট্রাইক প্রাইসটাকে প্রাইস ক্রস করে চলে এসেছে সেটা হচ্ছে কি আমার কাছে আইটিএম। কলের জন্য, এখন খালি কলের জন্য বলছি। ঠিক আছে, এখন খালি কলের জন্য বলছি, এটা হয়ে যাচ্ছে আমার কাছে আইটিএম। এইটুকু জায়গা ক্লিয়ার কি ক্লিয়ার না বল? এইটুকু জায়গা ক্লিয়ার কি ক্লিয়ার না? আমার এখন স্পট প্রাইস যেটা চলছে সেই প্রাইসটা যে যে স্ট্রাইক প্রাইস গুলোকে পার করে চলে এসেছে সেগুলোকে আমরা কি বলছি, আইটিএম। ভেতরের স্ট্রাইক প্রাইস যেগুলো পার করে চলে এসেছে। ওকে, जिस राह से वो गुजर चुका है, এইরকম বলতে পারি, जिस राह से वो गुजर चुका है। তো এই স্ট্রাইক প্রাইস গুলো দিয়ে প্রাইস পেরিয়ে চলে এসেছে, তাই এগুলো হচ্ছে আমার কাছে আইটিএম। ওকে, এবার নেক্সট আসছি আমি এটিএম। এইবার এটিএম এর ক্ষেত্রে একটা ছোট্ট ক্যালকুলেশন আছে। ঠিক আছে, এটিএম এর ক্ষেত্রে একটা ছোট্ট ক্যালকুলেশন আছে। সাপোজ
আমার এখানে একটা স্ট্রাইক প্রাইস থেকে আরেকটা স্ট্রাইক প্রাইসের মধ্যে আমি ডিফারেন্স কত পাচ্ছি, জাস্ট একটু আমাকে বলো। একটা স্ট্রাইক প্রাইস থেকে আরেকটা স্ট্রাইক প্রাইসের আমি ডিফারেন্স কত পাচ্ছি? 20, তাই তো? 20। তো এইবার যখন আমি এই এটিএমটা চুজ করব, এটিএমটা যখন চুজ করব, তখন এই স্ট্রাইক প্রাইসটাকে আমি দুভাগে ভাগ করে দিচ্ছি, মানে এই ডিফারেন্সটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে? তো দুভাগে ভাগ করলে আমার কত কত করে আসছে? 10-10 আসছে। ঠিক আছে? 10-10 আসছে। তো এইবার সাপোজ যদি লাস্ট যে স্ট্রাইক প্রাইসটা পার করে এসেছে সেটা হচ্ছে এখানে 1220, সরি 1240। ওকে, তো 1240-এর সাথে দু ভাগ করলে এক ভাগ পাচ্ছি আমি কত? 10। 10 অ্যাড করলে কত হচ্ছে আমার? 1250। ঠিক আছে? 1250। কিন্তু আমার এখন যে স্টকের প্রাইসটা চলছে সেটা কত চলছে? 1248। তো এইটা 1250-এর থেকে নিচে আছে না 1250-এর থেকে উপরে আছে? কোনটা? 1250-এর থেকে নিচে আছে না 1250-এর থেকে উপরে আছে? 1250-এর থেকে নিচে আছে। তো যদি 1250-এর থেকে নিচে থাকে তাহলে ইমিডিয়েট যে স্ট্রাইক প্রাইসটা পার করে এসেছে সেটাই হয়ে যাবে আমার কাছে এটিএম। সেটাই হয়ে যাবে কি আমার কাছে? এটিএম। ওকে, এইটা হয়ে যাবে আমার কাছে কল সাইডের জন্য এটিএম। ঠিক আছে? কল সাইডের জন্য এটিএম। বোঝা গেছে? আর যদি 1250-এর উপরে হতো তাহলে আমার কাছে কি হয়ে যায়, সাপোজ এটা 1255 হতো যদি, ঠিক আছে, এখন যদি স্টকের প্রাইস 1255 চলতো তাহলে কিন্তু এটিএম আমার কাছে কোনটা হতো? 1260। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? বোঝাতে পারলাম? এক্স্যাক্টলি। ঠিক আছে? কিন্তু মানে আচ্ছা, ওকে, এখানে একটু ট্রিকি আছে, সেই জন্য আমি এটিএম এ কাজ করতেই মানা করি। ঠিক আছে? আমি বুঝিয়ে দেবো নর্মালি, জাস্ট এখানটা বোঝো। আমি যখন ওই অপশনের চারটা থেকে দেখাবো তখন এমনি ওই জায়গাটা বুঝে যাবো যে কোনটাকে আমরা এটিএম হিসেবে আমরা ধরবো, আর সেটাতে আমরা কাজই করবো না, এটিএম এ কোনোদিনই কাজ করবো না। ঠিক আছে? এটিএম এ কাজ করাটা সব থেকে একটু রিস্কি হয়ে যায়। ঠিক আছে? অপশনের ক্ষেত্রে। ওকে, কারণ এই কনফিউশনটা সবাই ক্লিয়ার করতে পারে না। এটা হলো কি, আমার দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে, ঠিক আছে, দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটাকে আমি হাফ করে দেবো। ঠিক আছে? হাফ করে দিয়ে আমার কত কত করে আসছে? 10-10 করে আসছে। ঠিক আছে? তো এবার আমি স্পট প্রাইসটাকে দেখবো যে আমার কাছে স্পট প্রাইসটা কোনটা। ঠিক আছে? তো স্পট প্রাইস হচ্ছে আমার কাছে এখন 1248। তো ইমিডিয়েটলি যে স্ট্রাইক প্রাইসটা ও ক্রস করে এসেছে সেটাকে আমরা কি বলছি? এটিএম। ঠিক আছে? সেটাকে আমরা বলছি এটিএম। অনেকে এটিএম আর আইটিএম এর মধ্যে এই জায়গাতেই কনফিউজ হয়ে যায়। ঠিক আছে? কারণ এই এটিএম আর আইটিএম এর লাস্ট পার্ট যেটা থাকে সেটাকে সবাই কিভাবে, সেটাকেই সবাই মানে ওইটাতেই কনফিউজ হয়ে যায়। তো কখনো সেটা আইটিএম এর পড়ে যায়, আবার কখনো সেটা এটিএম এ পড়ে যায়। সেটা কিভাবে ডিফারেন্সিয়েট হয়? এই মাঝখানের যে দুটোর যে ডিভিশনটা আছে, মানে হাফ হাফ করলে যে ডিভিশনটা আমরা পাচ্ছি সেই হিসেবে আমরা এটিএমটাকে ডিসাইড করতে পারি। আচ্ছা, হ্যাঁ, প্রিয়াঙ্কা মাইক অ্যাক্সেস দিচ্ছি। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, বলো। আচ্ছা, দুটোর মাঝখানে যে ডিফারেন্সটা আসছে, মানে এখানে 20 ছিল, 20টাকে ডিভাইড করে 10 আসলো। এই যে 10টাকে কার সাথে যোগ করবো, স্টকের প্রাইসটার সাথে কি? না না, তোমার লাস্ট যে স্ট্রাইক প্রাইসটা পেরিয়ে এসেছে। ঠিক লাস্ট যে স্ট্রাইক প্রাইসটা পেরিয়েছে তার সাথে 10 যোগ করবো, তাই তো? একদম একদম একদম। করে যদি যেটা আসছে তারও যদি নিচে থাকে, তাহলে যেটা লাস্ট পেরিয়ে আসলো সেটাই এটিএম। এটিএম হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে। সেটাই হ্যাঁ, ATM হয়ে গেল। ঠিক আছে। এই জন্য এই জায়গাতে এই ছোট ক্যালকুলেশন গুলো অনেক সময় আমরা ওভারলুক করে যাই বলেই আমি এটিএমটাতে কাজ করতেই মানা করি। ঠিক আছে? আমি ঠিক সেজন্য আছে। স্লাইড আইটিএম এ ঢুকি। ওকে, কারণ কি হয়, এটিএমটা খুব জলদি আইটিএম এ কনভার্ট হয়ে যায়, আবার ওটিএম এ কনভার্ট হয়ে যায়। এটিএম এর এটা একটা প্রবলেম। এটিএম এর প্রবলেমই হচ্ছে এটা যে এটিএমটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বা ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে একবার আইটিএম হয়ে যায়, একবার ওটিএম হয়ে যায়। বুঝতে পেরেছো? তো সেজন্য আমরা
এটিএমটাতে কাজই করি না, চট করে আমি কোনোদিনও দেখবে না যে এটিএম এর স্ট্রাইক প্রাইস আমি নিয়েছি, বিকজ এটা প্রচন্ড চেঞ্জ হতে থাকে, মানে যে টাইমে আমি নিচ্ছি সেই টাইমে ওটা আমি দেখছি হয়তো অ্যাট দ্য মানি ওটা মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা ওটিএম হয়ে গেল। সাপোজ যদি 10 টাকা পড়ে যায়, ঠিক আছে, তাহলে তো ওটা ওটিএম এ কনভার্ট হয়ে যাবে না, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমরা এটিএম এ কাজ করাটা একটু অ্যাভয়েড করি। ওকে, আর সেই জন্য এটিএম এ প্রিমিয়াম মেল্টিংটাও সব থেকে বেশি হয়। ওকে, নেক্সট আমি আসছি। তাহলে এটা হয়ে গেল আমার কাছে আপাতত এটিএম। আর যে প্রাইস গুলোতে এখনো পর্যন্ত পৌঁছাতেই পারেন, যে প্রাইস গুলোতে এখনো পর্যন্ত পৌঁছাতেই পারেনি, এই যে এই প্রাইস গুলো এখনো অনেক দূর আছে, এগুলো সব হয়ে যাচ্ছে আমার কাছে কি, ওটিএম। ঠিক আছে, এগুলো সবই হয়ে যাচ্ছে আমার কাছে ওটিএম। এগুলো সব হয়ে যাচ্ছে আমার কাছে ওটিএম। কিসের জন্য? কল সাইডের জন্য। কল সাইডের জন্য ওটিএম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমার পি সাইডেরটা, নেক্সট হচ্ছে আমার পুট সাইডেরটা। তো পুট সাইড মানে আমি কি জানি, যে প্রাইস উপর থেকে নিচে পড়ছে, তাই তো? হ্যাঁ কি না? পুট সাইডের জন্য আমি কি জানি, প্রাইস উপর থেকে নিচে পড়ছে। তো প্রাইস যদি উপর থেকে নিচে পড়ে, তাহলে আমি উপরের প্রাইস কোনগুলো আছে, 1200 উপরের প্রাইস না 1320 উপরের প্রাইস, 1200 উপরের প্রাইস না 1320 উপরের প্রাইস, কোনটা? 1320। তো আগেরটাতে যেমনি কি ছিল, আমার এইরকম ভাবে আমি দেখছিলাম, এইরকম ভাবে আমি দেখছিলাম। পুটের ক্ষেত্রে আমি কি দেখবো, পুটের ক্ষেত্রে আমি এই রকম ভাবে দেখবো, আমার যে দেখার ভিউটা থাকবে সেটা এইভাবে দেখবো। তো তাহলে আমি নিজেই, তাহলে আমাকে নিজেই তোমরা বলো যে পুটের জন্য যদি আমি আইটিএম ডিসাইড করি, তাহলে পুটের জন্য অলরেডি কোন প্রাইস গুলো উপর থেকে পার করে এসেছে, কোন স্ট্রাইক প্রাইস গুলো অলরেডি উপর থেকে পার করে এসেছে? কোন স্ট্রাইক প্রাইস গুলো অলরেডি উপর থেকে পার করে এসেছে? এক্স্যাক্টলি 1220 থেকে 1260, ভেরি গুড। তার মানে এই পুরো পার্টটাই হয়ে যাবে কি আমার কাছে, আইটিএম, পুট সাইডের জন্য আইটিএম, ভেরি গুড। পুট সাইডের জন্য আইটিএম। ঠিক আছে, আর কোন প্রাইস গুলোতে এখনো পৌঁছায়নি, কোন প্রাইস গুলোতে এখনো পর্যন্ত পৌঁছায়নি, সেটা হচ্ছে আমার এই 1240, 1220, 1200। ঠিক আছে, এগুলো এখনো পর্যন্ত পৌঁছায়নি। ওকে, তো সেই জন্য আমার এগুলো হয়ে যাবে আমার কাছে কি, ওটিএম, যেগুলো এখনো পর্যন্ত রিচই করে। এবার কনফিউজ হচ্ছে তাহলে আমার এটিএম কোনটা হবে। ঠিক আছে, এবার কনফিউজ হচ্ছে আমার এটিএম কোনটা হবে। তো এটিএম 1240 থেকে 1260 এই রেঞ্জটাকে আমি এটিএম হিসেবেই মানে ডিসাইড করতে পারি, কিন্তু সেই জন্য আমি যখন কাজ করব আমি 1260, 1240কে ইয়ে করবো, বিকজ এই 1240 থেকে 1260-এর মধ্যে আমার এটিএমটা একবার এদিক হবে একবার ওদিক হবে। ঠিক আছে, তো মোস্ট প্রবাবলি এটাকে আমার 1260টাকে আমি ধরছি, কারণ 1260টা জাস্ট পেরিয়ে এসেছে। জেনারেলি এটিএমটা আমরা ওইভাবেই ডিসাইড করি যে যেটা জাস্ট পেরিয়ে এলো, কারণ এই যে ফ্র্যাকশনটা আমি যেটা করতে বললাম সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। অলওয়েজ মনে রাখবে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যায়। এটা তো 1248-এ গিয়ে এটা তো আর আটকে যাচ্ছে না, এটা একটু পরে 1250 হয়ে যাবে, 1252 হয়ে যাবে, ঠিক আছে, বা 1245 হয়ে যাবে। তো সেই জন্য যেটা লাস্ট যে প্রাইসটা ক্রস করে এসেছে সেটাকে অলওয়েজ এটিএম হিসেবে ধরবে। ঠিক আছে, আর সেই জন্য আমরা এই আইটিএম এর দুদিকেরই আইটিএম এর লাস্ট যে স্ট্রাইক প্রাইসটা থাকে সেই দুটোতে আমরা কোনোদিনও কাজ করব না। ঠিক আছে, দুটো আইটিএম এর লাস্ট যে স্ট্রাইক প্রাইসটা থাকে সেটাতে কাজ করব না। এখানে আমি এটা লিখে দিই, এখানে আমি যদি এটা লিখে দিই তাহলে নোট করে এটা লিখে নেবে। ফর বোথ সাইড, ফর বোথ সাইড last ITM, last ITM strike price is defined
ডিফাইন বলাটা ভুল হবে, প্রাইস লাস্ট আইটেম স্ট্রাইক প্রাইস ইজ কল্ড ATM most of the time, most of the time. So we will ignore that to strike price for trading purpose. ঠিক আছে, ক্লিয়ার তাহলে এই জায়গাটা? ক্লিয়ার তাহলে, কারণ এই এটিএমটা একবার আইটিএম এ চলে যায়, একবার ওটিএম এ চলে যায়, সেজন্য আমরা কিন্তু এই জায়গাটাতে কি করব, আমরা এইটাকে অ্যাভয়েডই করে দেওয়া, মানে মাঝখানের এই দুটো স্ট্রাইক প্রাইসকে, যেটা আইটিএম এর লাস্ট স্ট্রাইক প্রাইস কল সাইডের আর পুট সাইডের আইটিএম এর লাস্ট স্ট্রাইক প্রাইসটাকে কি করব, আমরা অ্যাভয়েড করে দেবো। ক্লিয়ার জায়গাটা? ইয়েস অর নো? সবাই একবার আমাকে জাস্ট ইয়ে করো, ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে আমরা যখন চুজ করব, আমরা কিন্তু এই পোর্শনটাকে একটু অ্যাভয়েড করব চুজ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ দিয়া বলো। নেক্সট আমি আসছি লট সাইজ এইসব। আহ, একটা কথা বলছি, স্ট্রাইক প্রাইসের মাঝে যে গ্যাপটা থাকে ওটা কি সবসময় সেম থাকে? মানে আপনি 20 করতে করতে নামছিলেন, লাস্টে এসে যখন 1300 থেকে 1310 10 টাকার গ্যাপ করলেন, 1310 থেকে 1320 আবার 10 টাকার গ্যাপ করলেন, বাট তার আগের গুলো সব 20 টাকার গ্যাপ ছিল। ও, আমি কি এখানে মিস্টেক করেছি? এক মিনিট দেখে নিই তো, ওয়েট। ও আচ্ছা, হ্যাঁ, এটা আমার মিস্টেক হয়েছে, এটা হবে। ঠিক আছে, 1300 থেকে 1320 হবে এটা ডাইরেক্ট, সরি মাই মিস্টেক। ঠিক আছে, এটা 1320 হবে। ওকে, হ্যাঁ, গ্যাপটা সেম থাকে, ওটা আমি মানে একবারই লিখছিলাম তো আমার মিস্টেক হয়েছে। ওকে, ওটা গ্যাপটা সেমই থাকে, গ্যাপ কোনোদিনও চেঞ্জ হয় না। ঠিক আছে, গ্যাপ যদি চেঞ্জ হয় ঠিক তো আছে, সেটা একমাত্র এক্সচেঞ্জই চেঞ্জ করতে পারে। ঠিক আছে, গ্যাপটা যদি চেঞ্জ হয় তো সেটা একমাত্র এক্সচেঞ্জই চেঞ্জ করতে পারে। ঠিক আছে, আমি ফ্লোতে লিখছিলাম, ওটা আমার মিস্টেক হয়ে যায়, 1300 থেকে 1320 হবে ওটা। ওকে, ঠিক আছে। ভালো, গুড অবজারভেশন। ঠিক আছে, আমার ভুল, মানে আমি যেটা ভুল করেছি সেটা মন দিয়ে দেখেছো বলে ভুলটা বুঝতেও পেরেছো, খুব ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, মানে আমার এই জায়গাগুলোই দরকার যে কনসেন্ট্রেশনটা যেন পুরো ফুল থাকে। ওকে, খুব ভালো। ওকে, ঠিক আছে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার সবারই কাছে? এই জায়গাটা ক্লিয়ার? আচ্ছা, আরো কারো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, গৌতম বাবু বলুন। হ্যাঁ, গৌতম বাবু বলুন। গৌতম বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে আপনি বললেন না যে ওই এটিএম স্ট্রাইক প্রাইসটা বোথ সাইডের সময় অ্যাভয়েড করে যেতে। হুম হুম। সাপোজ আমার আমার স্ট্রাইক প্রাইসটা 1248, ঠিক আছে? না, তাহলে স্পট আমি প্রাইস, ওটা হচ্ছে স্পট প্রাইস, যেটা হ্যাঁ, বলছে ওটা হচ্ছে স্পট প্রাইস। স্ট্রাইক প্রাইস কোনোদিনও ফ্র্যাকশনে হয় না, মানে ওই পাঁচ পাঁচ মানে সবসময় ওটা একটা রাউন্ড ফিগারে থাকে। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। হুম। তো এখানটায় যেমন আমি তাহলে সাপোজ যখন 1248 আছে, তখন তাহলে আমি ইমিডিয়েট ইয়েটা মানে 1240টাকে কনসিডার করবো, তাই তো? না, 1240 কল সাইডের জন্য 1240, আর পুট ইয়েস। সাইডের জন্য 1260, এই দুটোকে আমি আপাতত অ্যাভয়েড করবো, আমি 1220 নেবো। ঠিক আছে, ও, ইয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? আমি মানে ওই 1240 আর 1260, হ্যাঁ, নিয়ারেস্টটাকে অ্যাভয়েড করে যাবো। একদম নিয়ারেস্টটা যেটা থাকবে সেটাকে অলওয়েজ আমরা অ্যাভয়েড করবো, হ্যাঁ, কারণ ওইটাকে অ্যাভয়েড করার রিজনই হচ্ছে বিকজ ওইটা খুব জলদি আইটিএম বা ওটিএম এ কনভার্ট হয়ে যেতে পারে, মানে আপনার আচ্ছা ট্রেড আচ্ছা নিতে আচ্ছা। নিতে ওটা হয়তো চেঞ্জ হয়ে নিতে যাবে। নিতে, ইয়েস ইয়েস। বুঝতে ওকে পেরেছেন? ওকে। তো সেই ইয়েস, জন্য ওই জায়গাটাতে আমরা অ্যাভয়েড করবো, আর সেটার অ্যাভয়েড করে পেছনে যাবো। লজিক হচ্ছে আমার টাইম ভ্যালু। একটু পরে আমি যেটা ক্যালকুলেশনটা বলবো, এটা শিওর শিওর জেনারেলি শিওর। কি হয় যে এটিএম এ সব থেকে বেশি আমার প্রিমিয়াম মেল্টিং, ঠিক আছে, এটিএমটা। তো সেই জন্য ওই জায়গাটাতে আমরা ওটা অ্যাভয়েড করবো। ঠিক আছে, শিওর আর শিওর যদিও শিওর। নিই তাহলে স্ক্যাল্পিং করে বেরোতে হবে, সেগুলো আরো পরের মেথড। যদি এটিএম এ কাজ করছি, এটিএম এর ভোলাটিলিটি বেশি থাকে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে স্ক্যাল্পিং করে বা কিছুক্ষণ হোল্ড করে সঙ্গে সঙ্গে বেরোতে হবে। মানে ওটা আইটিএম ওটিএম এ কনভার্ট হওয়ার আগে আমাকে ট্রেড করে বেরিয়ে যেতে হবে। বুঝতে পেরেছে? তো এই জায়গাটা বোঝাটা একটু ডিফিকাল্ট, একটু এক্সপিরিয়েন্স দরকার, সেই জন্য আপাতত হ্যাঁ অ্যাজ এ বিগিনার আমি বলবো একদম এই
নিয়ে মানে লাস্ট যে আইটিএমটা দুটো সাইডেরই সেটাকে অ্যাভয়েড করে তার উপরের দিকের গুলো নিন, ঠিক আছে? আচ্ছা স্টক প্রাইসটাই কি স্পট প্রাইস? হ্যাঁ দিয়া, স্টক প্রাইসটাই স্পট প্রাইস, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ সাহিল, তোমার কি কোয়েশ্চেন ছিল বলো, তোমার কোয়েশ্চেনটা নিয়ে তাহলে আমি নেক্সট পার্টে যাব। হ্যাঁ বলো না সাহিল। না, ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল, যে ডাউট ছিল। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ডান। হ্যাঁ হ্যাঁ, স্টক প্রাইসটাই আমার স্পট প্রাইস, ঠিক আছে? স্পট প্রাইস মানে হচ্ছে স্টক প্রাইস, সেটা স্পট প্রাইস এই জন্য বলছি বিকজ ইন্ডেক্সের জন্য তো আর স্টক প্রাইস হয় না, ইন্ডেক্সের জন্য আমাদেরকে ওটাকে স্পটই বলতে হয়। তো দ্যাটস ওয়াই স্টক প্রাইস স্পট প্রাইস দুটোই একই। আমি যে স্ক্রিপ্টটা নিচ্ছি, আমি যে স্ক্রিপ্ট নিচ্ছি সেটা ইন্ডেক্সের হোক কি সেটা স্টকের হোক, সেটা কারেন্ট যে ভ্যালুটা চলছে কাইন্ড অফ এটাকে আমরা বলছি সিএমপি, কারেন্ট মার্কেট প্রাইস, সিএমপি। আশা করি সিএমপি টা সবাই শুনেছো তোমরা, ঠিক আছে? আমি ক্লাসেও আগেও ক্লাসে বারবার করে বলতাম সিএমপি, ঠিক আছে? এটাকে আমার কি বলা হচ্ছে সিএমপি, ঠিক আছে? তাহলে আইটিএম ওটিএম নিয়ে আর কোনো অসুবিধা নেই? আইটিএম ওটিএম এটিএম, আইটিএম ওটিএম এটিএম নিয়ে আর কোনো কনফিউশন নেই? একটু আমাকে জাস্ট অ্যাকনলেজ করে দাও, তাহলে নেক্সট পার্টে যাব। একটু জাস্ট 2 মিনিটের ব্রেক দিয়ে আমি নেক্সট পার্টে যাব, ঠিক আছে? একটু জাস্ট 2 মিনিটের ব্রেক দিয়ে আমি নেক্সট পার্টে যাব। ওকে, আশা করি এরপর থেকে আর কোনো কিছু এগুলো চুজ করতে বা মানে এগুলো বুঝতে আর কোনো অসুবিধা হবে না, যে কোনটা আইটিএম কোনটা ওটিএম। সেটা আমি সব থেকে ইজিয়েস্ট উপায়ও আমি বলে দেবো, ঠিক আছে? মানে যেখানে অত কিছু ভাবার না, জাস্ট কালার দিয়ে পরে তোমরা আলাদা আলাদা ওটাকে বুঝে যেতে পারবে। আমি দেখিয়ে দেবো, এখন আমি দেখাচ্ছি না, একটু পরে দেখাচ্ছি ওটা, ঠিক আছে? ওকে, তাহলে জাস্ট 2 মিনিটের ব্রেক নিই, 2 থেকে 3 মিনিটের, দেন আমি ব্যাক করছি। ওকে, এসে আমরা কি দেখবো, আমরা ভ্যালু ক্যালকুলেশনটা মানে অপশনের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা হয় সেই জায়গাটা আমি ক্লিয়ার করব। ওকে, চলো। আচ্ছা হ্যাঁ প্রিয়াঙ্কা, বলে নাও তোমার কি কোয়েশ্চেন আছে। আচ্ছা, ওই স্ক্রিনটা একটু চেঞ্জ করে দিয়ে যাও না, যেটাতে লাস্ট লিখলে। এটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। ঠিক আছে। এখানে আমি ব্রেক দিয়ে দিচ্ছি, জাস্ট 2 মিনিটের মধ্যে ব্যাক করছি, 17:05-18তে ব্যাক। সবাই বুঝতে পারছে তো? একটু আমাকে জাস্ট কনফার্ম করে দাও, মানে এই জায়গাগুলো কিন্তু অনেকের কাছে নতুন, আবার অনেকের কাছে জানা। জায়গাগুলো কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তো? ওকে, ঠিক আছে ঠিক আছে, ডান ডান ডান। ঠিক আছে চলো, আমি তাহলে ব্যাক করছি। ওকে, জাস্ট একটু রিভাইজ করে নাও, দেন আমি নেক্সট পার্টে আসছি।
ওকে, ব্যাক। আচ্ছা, তাহলে নেক্সট আমরা এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি এই অপশনের ভ্যালু গুলো কিভাবে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, তারপর আমি আমার নর্মাল স্ক্রিনটা ওপেন করব, আপাতত হোয়াইট বোর্ডটাতেই করাচ্ছি, তারপর নর্মাল স্ক্রিন থেকে আমি জায়গাটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই এই অপশনে অনেকগুলো জিনিস বা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, আমি একটা একটা করে সেগুলো সব বলছি। ওকে, ঠিক আছে। হুম, তাহলে নেক্সট পার্ট হচ্ছে এই অপশনের ভ্যালু ক্যালকুলেশন। ওকে, তো নর্মালি অপশনের যে যে টার্ম গুলো আমরা ইউজ করব, ঠিক আছে, আমি সবগুলো পরপর একটা একটা করে লিখে দিচ্ছি। স্পট প্রাইস মানে হচ্ছে আমার সিএমপি, কারেন্ট সিএমপি যেটা চলছে। ওকে, স্ট্রাইক প্রাইস মানে হচ্ছে যেটা আমার এই যে পরপর করে যে স্ট্রাইক প্রাইস গুলো আমরা পেলাম, ঠিক আছে, আমি যেটা অলরেডি দেখিয়ে দিই। ওকে, নেক্সট হচ্ছে কি আমার ক্যালকুলেশন। ঠিক আছে, এবার একটা যখন কোনো একটা মানে ইয়ে থাকে, কি বলবো, একটা যে কোনো স্ট্রাইক প্রাইজের যে ভ্যালুটা চলছে, ঠিক আছে, যে কোনো স্ট্রাইক প্রাইজের কল অর পুট, ঠিক আছে, এটার যে ভ্যালুটা চলছে, ঠিক আছে, এটার যে ভ্যালুটা চলছে, সেই ভ্যালুটা কি চলে, যে কোনো একটা ভ্যালু চলে, সেই ভ্যালুটার মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, সেই ভ্যালুটার মধ্যে থাকে আমার ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু। ঠিক আছে, এই স্ট্রাইক প্রাইসের কল বা পুট যেটাই আমি ইয়ে করছি, সেটার যে ভ্যালুটা থাকে, যেটাকে আমরা এক কথায় বলে থাকি প্রিমিয়াম। ঠিক আছে, যেটাকে আমরা একটা কথায় বলে থাকি অপশন প্রিমিয়াম, অপশন প্রিমিয়াম বলে থাকি। তো এই ওয়ার্ডটা আশা করি সবারই কাছে নোন। অপশন প্রিমিয়াম কার কার কাছে নোন এই জায়গাটা, বা কে এই জায়গাটা ইয়ে করেছো আগে? স্ট্রাইক প্রাইসের কল বা পুট যেই ভ্যালুটাই আমরা পাচ্ছি, সেটাকে আমরা নর্মালি বলে থাকি অপশন প্রিমিয়াম। ঠিক আছে, তো এই অপশন প্রিমিয়ামের মধ্যে দুটো ভ্যালু থাকে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু আর একটা হচ্ছে টাইম ভ্যালু। ঠিক আছে, তো ইন্ট্রিনসিক ভ্যালু কোনোদিনও নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, ইন্ট্রিনসিক ভ্যালু নেভার নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ হতে পারে না, ইন্ট্রিনসিক ভ্যালু কোনোদিনও নেগেটিভ। আচ্ছা, এটা নর্মালি ইয়ে করছি। ঠিক আছে, ইন্ট্রিনসিক ভ্যালু কোনোদিনও নেগেটিভ হতে পারে না, আর নাহি টাইম ভ্যালু নেগেটিভ হতে পারে। এই দুটোর মধ্যে কোনোটাই আমার নেভার রান ইন নেগেটিভ, মানে মাইনাস, মাইনাসে এই দুটো কোনোদিনই রান করতে পারে না। তো এইবার একটা স্ট্রাইক প্রাইসের বা একটা অপশন প্রিমিয়ামের মধ্যে কতটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে আর কতটা টাইম ভ্যালু আছে, সেটা আমাকে কি করতে হবে, দেখতে হবে, চেক করতে হবে। ঠিক আছে, সেটা আমাকে চেক করতে হবে। তো এই যে টাইম ভ্যালু যেটা, এই টাইম ভ্যালুটাই হচ্ছে কি, টাইম ভ্যালুটা সব থেকে বেশি থাকে যখন একটা প্রিমিয়াম স্টার্ট হয়। আমি জাস্ট একটা জার্নি এমনি মুখেই বলছি, সেটাকে আমি আর লিখছি না। সাপোজ অপশনের প্রিমিয়ামটা কি বলুন তো, অনেকটা না মানে আমাদের লাইফের মতো। ঠিক আছে, আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, অপশনের প্রিমিয়ামটা অনেকটা আমাদের লাইফের মতো। তো আমরা যখন জন্ম নিই, when we are born, ওই টাইমটাতে আমাদের জন্য বেঁচে থাকার সময়টা অনেক বেশি থাকে, হ্যাঁ কি না? মানে আমাদের কাছে অনেক বেশি বছর পড়ে আছে লাইফটাকে লিড করার জন্য, হ্যাঁ কি না?
লাইফটাকে লিড করার জন্য আমার অনেকটা বেশি বছর পড়ে আছে। ঠিক আছে, এবার যত আস্তে আস্তে আমরা বড় হতে থাকি, এক বছরের পর বছর যত পেরোতে থাকে, তত কি হয়, আমাদের কাছে টাইমটা কমে আসে। মানে আমাদের প্রত্যেকটা মানুষের তো বেঁচে থাকার একটা লাইফ স্প্যান থাকে, তো সেই লাইফ স্প্যানটা আস্তে আস্তে কমে যায়, হ্যাঁ কি না? সেই লাইফ স্প্যানটা আস্তে আস্তে কমে যায় কি যায় না, যত আমাদের এজ বাড়তে থাকে, তাই তো? ঠিক সেই রকমই যখন একটা প্রিমিয়াম একদম নতুন জন্ম নেয়, মানে শুরু হয়, একটা প্রিমিয়াম তো সবসময় মানে সেম প্রিমিয়াম আপনার আহ, আহ, যে 1 মাস ধরে চলছে, 2 মাস ধরে চলছে, এটা তো হতে পারে না। আপনার একটা প্রিমিয়াম ইয়ে হয়, এক্সপায়ার করে, আবার একটা প্রিমিয়াম আসে, আবার একটা প্রিমিয়াম এক্সপায়ার করে, আবার একটা প্রিমিয়াম আসে, এক্সপায়ারি হিসেবে সেটা চলতে থাকে। তো যখন একটা প্রিমিয়াম একদম নতুন ট্রেডের জন্য অ্যাভেলেবেল হয়, ঠিক আছে, তখন ওর টাইম ভ্যালুটা সব থেকে বেশি থাকে, তখন ওর টাইম ভ্যালুটা সব থেকে বেশি থাকে। আর যত ও এক্সপায়ারির কাছে আসে, এক্সপায়ারি বলতে এই যে আপনারা যেটা দেখেন যে কোনোটাতে টাইম লেখা আছে, মানে কোনোটা এই যে মান্থলি এক্সপায়ারি বা উইকলি এক্সপায়ারি, আগের দিন যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে এক্সপায়ারির জায়গাটা সবারই কাছে ক্লিয়ার আছে কিনা, তো এই এক্সপায়ারি গুলো যত কাছে আসে, তত সেটা টাইম ভ্যালুটা জলদি শেষ হতে থাকে, টাইম ভ্যালুটা জলদি শেষ হতে থাকে। ঠিক আছে, তো তখন সেজন্য আস্তে আস্তে আর এক্সপায়ারির দিন এসে টাইম ভ্যালুটা টোটালি জিরো হয়ে যায়, আর পড়ে থাকে খালি ইন্ট্রিনসিক ভ্যালু, পড়ে থাকে খালি ইন্ট্রিনসিক ভ্যালু। ঠিক আছে, তো এই যে, তাহলে এই অপশনের জার্নিটা বোঝা গেল তো, যে কিভাবে অপশনের জার্নিটা চলছে। অপশনের জার্নিটা যখন একদম শুরু হয় তখন তার মধ্যে টাইম ভ্যালুটা অনেক বেশি থাকে, যত টাইম যেতে থাকে টাইম ভ্যালুটা কমতে কমতে এক্সপায়ারির দিন এসে টাইম ভ্যালুটা জিরো হয়ে যায়। ঠিক আছে, এক্সপায়ারির দিন টাইম ভ্যালু একদম জিরো হয়ে যায়। ওকে, যখন এক্সপায়ারির দিন মানে শেষ হয়ে যায়, অপশনটা যখন শেষ হয়ে যায়, তো এখানে এটা নোট করে লিখে নিন, যেটা হচ্ছে at expiry for every option, for every option strike price, the time value will be 0. At expiry for every option strike price, the time value will be 0. ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, এইবার তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, এই জায়গাটা তাহলে ক্লিয়ার যে অপশনের ভ্যালুর মধ্যে কি কি থাকে, ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু। ক্যালকুলেশন এখনো পর্যন্ত দেখাইনি, জাস্ট কি কি থাকে সেই জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে, নেক্সট আমি আসছি তাহলে এই পোর্শনটা। এবার আমি ফার্স্টে আসছি ইন দা মানি। ইন দা মানি, ইন দা মানিতে কি থাকে? ইন দা মানিতে ইন্ট্রিনসিক ইন দা মানিতে ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু দুটোই থাকে ইন দা মানি। ইন দা মানিতে ইন্ট্রিনসিক ভ্যালু, টাইম ভ্যালু দুটোই থাকে। নেক্সট হচ্ছে আমার অ্যাট দা মানি। অ্যাট দা মানিতে আমার ইন্ট্রিনসিক ভ্যালুটা, ইন্ট্রিনসিক ভ্যালুটা নিয়ার টু জিরো থাকে, নিয়ার টু জিরো থাকে, প্লাস বাকি যেটাই থাকে সেটাই থাকে টাইম। ঠিক আছে, বাকি যেটাই থাকে সেটাই থাকে হচ্ছে টাইম। আর আউট অফ দ্য মানিতে, আউট অফ দ্য মানিতে আমার ইন্ট্রিনসিক ভ্যালু ইকুয়ালস টু জিরো হয়, আর প্লাস খালি
টাইম ভ্যালুই থাকে, টাইম ভ্যালুই থাকে। ওকে, ইন্ট্রিনসিক ভ্যালুটা টোটালি জিরো হয়, তার সাথে প্লাস টাইম ভ্যালুটা আমার প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এইবার আমাকে একটা জিনিস বলুন, যে এক্সপায়ারিটা আমি কি জানি, যে এক্সপায়ারিটা যত কাছে আসবে আমার টাইম ভ্যালুটা জিরো হয়ে আসবে। তাহলে আপনি এই তিনটের মধ্যে কোন অপশন প্রিমিয়ামটা চুজ করলে আপনার সেটা নিয়ার টু জিরো হয়ে যাবে এক্সপায়ারি আস্তে আস্তে? এই তিনটের মধ্যে কোন মানে অপশন প্রিমিয়ামটা আপনি যদি চুজ করেন তাহলে সেটা এক্সপায়ারি আস্তে আস্তে জিরো হয়ে যাবে, তাহলে সেটা এক্সপায়ারি আস্তে আস্তে জিরো হয়ে যাবে, ওটার ভ্যালুটাই পুরো জিরো হয়ে যাবে। কোনটা? আইটিএম, এটিএম না ওটিএম? শৈমুদ্দিন বাবু, এটিএম ওটিএম, এক্স্যাক্টলি। এটিএম আর ওটিএম এর হাই চান্স থাকবে, বেশি হাই চান্স থাকবে ওটিএম এর, আর তারপর চান্স থাকবে এটিএম এর। ঠিক আছে, কারণ সেখানে ম্যাক্সিমাম যে প্রাইসটা আছে তার ম্যাক্সিমাম পোর্শনটাই কি টাইম ভ্যালু, তার ম্যাক্সিমাম পোর্শনটাই কি টাইম ভ্যালু। তো সেই জন্য এক্সপায়ারি যত কাছে আসবে আমার ওটিএম গুলো জলদি এক্সপায়ার করবে। সেই জন্য আমি বললাম যদি এটিএম বা ওটিএম এ আমি ট্রেড নিই সেখানে আমি চেষ্টা করব স্ক্যালপিং করে বেরিয়ে যাওয়ার, মানে বেশি হোল্ড না করে কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বেরিয়ে যাওয়া। বোঝা গেছে? আর আইটিএমটা নিলে কি, আইটিএম এ যেহেতু ইন্ট্রিনসিক ভ্যালুটা থাকে, তো ইন্ট্রিনসিক ভ্যালুটা থাকার জন্য খালি টাইম ভ্যালু যদি থাকতো তাহলে কি হতো, এক্সপায়ারি আস্তে আস্তে পুরোটাই জিরো হয়ে যেত। কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালুটা কি হয়, ওটা আমার স্পটের সাথে ওটা আমার ক্যালকুলেশনটা যেহেতু থাকে, তো ইন্ট্রিনসিক ভ্যালু যদি থাকে তো সেটা কোনোদিনই কিন্তু আমার পুরোপুরি জিরো হবে না। মানে অ্যাটলিস্ট কিছু না হলেও টাইম ভ্যালুটা পুরোপুরি মেল্ট হয়ে ইন্ট্রিনসিক ভ্যালুটা আমার হাতের মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, বোঝা গেছে এইটুকু জায়গা ক্লিয়ার? এবার তাহলে আমি নেক্সট আমি ক্যালকুলেশনে আসবো, যে ইন্ট্রিনসিক ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট। যদি এই পোর্শনটা ক্লিয়ার হয়েছে তাহলে আমাকে বলো, আমি তাহলে নেক্সট ইন্ট্রিনসিক ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা হয় সেটাতে আসবো। দেন আমি লাইভ যে প্রাইস গুলো এখন চলছে সেটার উপর বেস করে আমি ক্যালকুলেট তোমাদের নিজেদেরকেই করতে বলবো, যে ক্যালকুলেট করে বলো এটাতে ইন্ট্রিনসিক ভ্যালু কত আছে আর টাইম ভ্যালু কত আছে। এই পোর্শনটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জাস্ট একটু বলো। ক্লিয়ার? ক্লিয়ার সবারই? ওকে, ঠিক আছে, তাহলে আমি এরপর যাচ্ছি আমার নেক্সট যে ইয়েটা, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্ট্রিনসিক ভ্যালু অফ ইন্ট্রিনসিক, ঠিক আছে, ক্যালকুলেশন অফ ইন্ট্রিনসিক ভ্যালু। তো ক্যালকুলেশন অফ ইন্ট্রিনসিক ভ্যালুর যে ফর্মুলাটাই হচ্ছে সেটা হচ্ছে, এখানে আমি লিখি, ডিফারেন্স বিটুইন স্ট্রাইক প্রাইস অ্যান্ড স্পট প্রাইস। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন স্ট্রাইক প্রাইস অ্যান্ড স্পট প্রাইস, এটাই হচ্ছে মেন ফান্ড। তো একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, সাপোজ আমার এখন আমার এখন চলছে সাপোজ 1525। ঠিক আছে, সাপোজ আমার স্পট চলছে 1525। ঠিক আছে, আমি স্ট্রাইক প্রাইস চুজ করছি, আমি স্ট্রাইক প্রাইস চুজ করছি সাপোজ 1540-এর, 1540-এর পুট পিই। ঠিক আছে,
1540-এর পিইটা আমি চুজ করছি, আর এই 1540-এর এখন পিটার এখন ভ্যালু চলছে, সাপোজ এটার এখন ভ্যালু চলছে এটার এখন ভ্যালু চলছে সাপোজ 42 টাকা, এটার এখন ভ্যালু চলছে 42 টাকা। ওকে, তাহলে আমার এখানে ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? আচ্ছা, ইন্ট্রিনসিক ভ্যালুটাকে আমি আইভি দিয়ে বলছি, ঠিক আছে, বারবার করে বড় বড় করে লিখতে হচ্ছে, তো আইভি দিয়ে বলছি, ইন্ট্রিনসিক ভ্যালু আমি শর্টে লিখছি আইভি। তাহলে আমার এখানে আইভি কত হবে? তাহলে আইভি হচ্ছে আমার, যেটা আমার স্ট্রাইক প্রাইস আর স্পট প্রাইসের মধ্যে ডিফারেন্স। স্ট্রাইক প্রাইস আর স্পট প্রাইসের মধ্যে ডিফারেন্সটা কি? স্ট্রাইক প্রাইস আর স্পট প্রাইসের মধ্যে ডিফারেন্স কত আছে একবার জাস্ট ক্যালকুলেট করে আমাকে বলো। স্ট্রাইক প্রাইস আর এর মধ্যে ডিফারেন্সটা কত আছে? হুম, ভেরি গুড। আইভি হচ্ছে কত আমার? 1540 মাইনাস 1525, ঠিক আছে, 1525 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 15। ভেরি গুড, ঠিক আছে। কিন্তু আমার স্ট্রাইক প্রাইসের দাম এখন কত চলছে? আমার 1540-এর পুটের দাম কত চলছে? 42 টাকা। তো তাহলে আমি যদি এখান থেকে টাইম ভ্যালু বের করি, তাহলে আমার টাইম ভ্যালু কত হবে? এখান থেকে কত হয়ে যাবে? টাইম ভ্যালু হয়ে যাবে আমার যে প্রিমিয়ামটা, যে প্রাইসটা, সেটা মাইনাস আইভি, মানে 42 মাইনাস 15 ইকুয়ালস টু কত হচ্ছে? 27, ঠিক আছে, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 27। মানে এই 27 টাকাটা পুরোটাই গলে যেতে পারে, অ্যাজ পার দা সিচুয়েশন। এই 27 টাকাটা আমার কিন্তু পুরোটাই কি হয়ে যেতে পারে? গলে যেতে পারে, মেল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই টাইম ভ্যালুটা যত এক্সপায়ারি আসে এই টাইম ভ্যালুটা কমতে থাকে, ঠিক আছে, এই টাইম ভ্যালুটা কমে গিয়ে খালি ইন্ট্রিনসিক ভ্যালুটা পড়ে থাকে। তো মনে আছে আমরা জিরো হিরো ওয়ার্ডটা কে কে শুনেছে? অপশনের ক্ষেত্রে জিরো হিরো ওয়ার্ডটা কে কে শুনেছে? অপশনের ক্ষেত্রে জিরো হিরো, এক্সপায়ারির দিন জিরো হিরো, এই জিনিসগুলো কে কে শুনেছে? সাহিল শুনেছে, আর কে কে শুনেছে? জিরো হিরো বলতে কি, মানে 10 টাকার প্রিমিয়ামটা 100 টাকা চলে গেল, 10 টাকার প্রিমিয়ামটা 100 টাকা, 200 টাকা, 300 টাকা চলে গেল। এই লাস্ট পরশু কালকে যে এক্সপায়ারি ছিল, 70 টাকার প্রিমিয়ামটা 400 টাকা চলে গেল, ঠিক আছে, 400 টাকার 70 টাকার প্রিমিয়ামটা 400 টাকা চলে গেল, এরকমও হয়েছে, ঠিক আছে। কালকে ট্রেড করেছিলাম, কালকে আমি অন্য একটা ব্যাচের সাথে বসেছিলাম, ঠিক আছে, লাইভ ট্রেডে বসেছিলাম, তখন আমি করেছিলাম, ঠিক আছে, একদম অন স্পট করেছিলাম। আচ্ছা, আবার কাল বাট আমার মনে হচ্ছে কালকের এক্সপায়ারিটা সাইডওয়েজ থাকবে, বিকজ এই দুদিন যেরকম মোমেন্টাম দিয়েছে, আমি এক্সপেক্ট করছি কালকের এক্সপায়ারিটা সাইডওয়েজ থাকার চান্সেস বেশি। সাইডওয়েজ বলতে মোটামুটি এই 750 থেকে 850 কি 900-র মধ্যে, রেঞ্জের মধ্যে থাকার চান্সেস বেশি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, মার্কেট ইজ ভগবান, যা ইচ্ছা হতে পারে, বাট স্টিল মানে এরকম এক্সপায়ারির আগের দিন যদি মার্কেট খুব ভোলাটাইল থাকে, তাহলে এক্সপায়ারির দিন মার্কেট সাইডওয়েজ করে দেয়, মানে লোকে আজকে যে ভোলাটিলিটিটা নিতে পারেনি সেটা নেওয়ার জন্য কালকে লোকে ঝাঁপাবে, আর কালকে লোকের প্রিমিয়াম গুলো সব খেয়ে পরে মার্কেট বন্ধ হয়ে যায়, ঠিক আছে। মানে আমি কালকে আমার পজিশন একটু লো রাখবো, বিকজ আজকে মার্কেট যেহেতু খুব ভালো ভোলাটাইল ছিল, সেই জন্য এগুলো আস্তে আস্তে মানে অবজারভেশন করতে করতে বুঝে যাবে। তো তাহলে যেটাতে ছিলাম, যে এক্সপায়ারির দিন আমার জিরো হিরো তাহলে কেন হয়? ঠিক আছে, এই যে আমরা বলি না যে 10 টাকার প্রিমিয়ামটা 100 টাকা 200 টাকা চলে এলো, ঠিক আছে, কি করে গেল? বিকজ এক্সপায়ারির দিন কি হচ্ছে, আমার টাইম ভ্যালুটা যখন জিরো হয়ে যাচ্ছে, তখন আমার কাছে মেল্ট হওয়ার জন্য তো কিছু আর থাকছে না। মেলটা কি জন্য হয়? মেলটা অ্যাকচুয়ালি এই টাইম ভ্যালুটাই কারা নেয়? যারা সেলার থাকে। আমরা কিন্তু অ্যাজ এ বায়ার মার্কেটকে দেখছি, বাট যারা সেলার হয় তাদের কিন্তু মেন প্রফিটটাই আসে এই টাইম ভ্যালু থেকে। এই যে এখানে যে 27 টাকা আমি যে প্রিমিয়ামটা, টাইম ভ্যালুটা পাচ্ছি, এটা সেলাররা এই 27 টাকাটার জন্যই লড়াই করে, ঠিক আছে, সেলাররা এই 27 টাকাটার জন্যই কিন্তু লড়াই করে। তো
এই 27 টাকাটা যখন পুরোপুরি গলে যায়, তার মানে কি হয়, সেলাররা মার্কেট থেকে বেরিয়ে গেল, হ্যাঁ কি না? যারা সেল করে রেখেছিল তারা মার্কেট থেকে বেরিয়ে গেল, খুব স্বাভাবিক। তারা যদি ওই 27 টাকাটা পেয়ে গেল, টাইম ভ্যালুটা তারা যদি পেয়ে গেল, তাহলে তারা কি আর মার্কেটে থাকবে? নিজেরাই ভেবে দেখুন। আর সেটা তো তারা নিজেদের পকেটে, মানে 27 টাকা তারা ইয়ে করে সেটা বলতে বলতে জিরো হয়ে গেল, মানে তাদের পকেটে ঢুকে গেল। তা তারা কি আর মার্কেটে থাকবে? কেন থাকতে যাবে? তো এক্সপায়ারির দিন কি হয়, যখন এরকম এই প্রিমিয়ামটা পুরো মেল্ট হয়ে পরে গলে গেল, ঠিক আছে, তখন যদি হিউজ পরিমাণে বায়ার্সরা, ঠিক আছে, কোনো একটা ডাইরেকশনে ঢোকে, হিউজ পরিমাণে বায়ার্সরা যদি কোনো একটা ডাইরেকশনে ঢোকে, তখন কি হয়, তখন তার টাইম ভ্যালু থাকলো না, যেটাই থাকলো পুরোটাই ইন্ট্রিনসিক ভ্যালু থাকলো। মানে স্পট যদি 1 টাকা বাড়ছে, তো ইন্ট্রিনসিক ভ্যালুও আমার 1 টাকা বাড়ে। সে ঠিক আছে, সেই জন্য স্পট যেরকম মুভ করে দেয়, ইন্ট্রিনসিক ভ্যালু তার সাথে মুভ করতে করতে তত দূর অব্দি চলে যায়। স্পট যদি 100 টাকা বেড়ে গেল, তো ইন্ট্রিনসিক ভ্যালু আমার 100 টাকা বেড়ে গেল। দিস ইজ কল্ড, এখানে আমার কি হয়, ডেল্টা। ঠিক আছে, অপশন গ্রিকের একটা টার্ম আছে ডেল্টা, আমি অত গভীরে যাচ্ছি না, জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখো। সেটা হচ্ছে অপশন গ্রিকে একটা টার্ম আছে ডেল্টা। তো তখন কি হয়, আমার স্পট প্রাইস যেটা হয়, স্পট প্রাইসটা যত বাড়ছে, স্ট্রাইক প্রাইসের সাথেও ওই ডেল্টাটা *1 করে পরে ক্যালকুলেট হয়। ঠিক আছে, নাহলে 0.5, 0.1, এটা ডিপেন্ড করে যে আইটিএম ওটিএম এগুলো হিসাবে সেটা ডিপেন্ড করে। এখন সেগুলো বললে পুরো মাথা গুলিয়ে যাবে, আমি তাই অত কমপ্লিকেটেড করছি না। ঠিক আছে, জাস্ট এইটুকু জেনে রাখো, তখন ওই ডেল্টাটা মানে 1 করে ইনটু হতে থাকে বলে স্পট যত বাড়ে, আমার ইয়েটাও তত বাড়তে থাকে। ঠিক আছে, একদম। হ্যাঁ বলো, বল। ও, কাজ করছিলাম, বল, বল না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সেই জন্য যখন সেলার্সরা তাহলে বেরিয়ে যায়, তখন একদমই তাহলে স্ট্রাইক প্রাইসের জায়গাতে কি হয়ে যায়, টাইম ভ্যালুটা জিরো হয়ে যায়, আর আমার খালি ইন্ট্রিনসিক ভ্যালুটা পড়ে থাকে। সেই জন্য স্পট যেরকম মুভ করে, সেই হিসেবে আমার স্ট্রাইক প্রাইস গুলো বাড়তে থাকে। দ্যাটস ওয়াই আমাদের তখন কি হয়, জিরো হিরো লাগু হয়, যেটাকে আমরা বলে থাকি গামা এফেক্ট। ঠিক আছে, গামা এফেক্ট, পরে কোনোদিনও গামা এফেক্ট নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তো এই যে এই মোমেন্টামটা ওই টাইমে যেটা আসে, সেটাকে বলা হয় গামা এফেক্ট। ঠিক আছে, সেটাকে কি বলা হয়, গামা এফেক্ট। ওকে, তো আমি অত কমপ্লিকেটেড জিনিসে যাচ্ছি না, আমি একদম সিম্পল যেভাবে আমরা ট্রেড করব সেই ব্যাপারগুলো নিয়ে আপাতত আলোচনা করছি। ঠিক আছে, আচ্ছা, সৈমুদ্দিন বাবু মাইক অ্যাক্সেস চেয়েছেন, হ্যাঁ বলুন সৈমুদ্দিন বাবু। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছিলাম না, এখানে স্পট ভ্যালু আর স্ট্রাইক প্রাইস যেটা বের করলাম, এই যে 27 টাকা টাইম ভ্যালু বেরালো যেটা, হ্যাঁ ওটা ধরুন আমি শুক্রবার দিন শুরু হচ্ছে আমার উইকলি এক্সপায়ারি, মানে ইয়াটা হচ্ছে শুরু হচ্ছে, আর বৃহস্পতিবারে পরের দিন গিয়ে শেষ হচ্ছে। ওই 27 টাকাটা কি, ধরুন আমি যদি প্রথম দিন থেকে 27 টাকা পেলাম শুরুতে, হ্যাঁ হ্যাঁ। তো ওইটা একদিনে কতটা কমতে পারে? একদিনে কতটা কমতে পারে, ডিপেন্ড কমতে করছে। পারে। হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে থিটা ডিকেটা কত আছে, মানে যারা সেলার্স হয় তারা কতটা মানে মানে ফোর্সফুলি সেটাকে আটকে রেখেছে। এটা পুরোটাই ডিপেন্ড করে সেলারদের ওপর। জেনারেলি কি হয়, এই বুধবার দিন সব থেকে বেশি প্রিমিয়াম মেল্টিং হয়। ঠিক আছে, বাট আজকে দেখুন, আজকে কিন্তু মার্কেট যথেষ্ট ভোলাটাইল ছিল। ঠিক আছে, মানে পয়সা আজকে দেবে, প্রিমিয়াম মেল্ট করতে পারলো না। ওটা কাজে দেবে না। ঠিক আছে, এক্সপায়ারির আগে আগেটাতে কি হয় না, এই প্রিমিয়ামটা বেশি মেল্ট হয়। তো যেহেতু কালকে এক্সপায়ারি আছে, আজকে যেহেতু ভোলাটাইল ছিল, তো কালকে দেখবেন ফার্স্ট হাফটা কিন্তু সাইডওয়েজ থেকে ওই প্রিমিয়ামটাকে মেল্ট করা। ঠিক আছে, তো এটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। ডিপেন্ড করছে সেলাররা কতটা বেশি এফেক্টিভ, মানে সেলাররা কত বেশি হাবি হয়ে আছে ওই অপশনটাতে। ঠিক আছে, সেলাররা যখন বেরোবে, তখন অপশনটা থেকে প্রিমিয়ামটা, কারণ সেলাররা বসেই থাকে প্রিমিয়ামে অপশনটাকে খাওয়ার জন্য, মানে টাইম ভ্যালুটাকে খাওয়ার জন্য। তো তারা যতক্ষণ না অপশনটাকে ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত ওরা ওটাকে মেল্ট করেই যাবে। তো
তো কোনোদিন বেশি হয় কোনোদিনও কম হয়, সেটা পুরোটাই ডিপেন্ড করছে, মানে অপশনটা অবজারভেশন করলে সেটা বুঝতে পারবে যে অপশন ওর হাইটাকে ব্রেক করতেই পারছে না, ঠিক আছে, অপশনটা এগোতে, অপশনে কোনো মোমেন্টামই নেই সেই দিনগুলোতে। তার মানে সেদিন বুঝবেন যে সেদিন থিটা ডিকেটা সব থেকে বেশি লাগছে। থিটা ডিকে মানে টাইম ভ্যালু ডিকে ডিকে যেটা, সেটা সব থেকে বেশি লাগছে। ঠিক আছে, জেনারেলি কি হয়, যেদিন এক্সপায়ারি থাকে তার আগের দিনগুলোতে থিটা ডিকে বেশি থাকে, কিন্তু আজকে যেমনি কি হলো, আজকে মার্কেট ভোলাটাইল থাকার জন্য থিটা ডিকেটা অতটা করতে পারলো না। তার মানে কি কালকের দিন কিন্তু থিটা ডিকে হবে, ঠিক আছে, কালকে অ্যাটলিস্ট ফার্স্ট হাফে কিন্তু থিটা ডিকে থাকবে, রিমেম্বার দিস। কারণ একটা ফেজ থেকে তারা মানে ওই থিটা ডিকেটা তারা তুলবে যারা অপশন সেলাররা আছে। ওকে, তো একদিনে কতটা মেল্ট হবে সেটা কিন্তু বলা খুবই ডিফিকাল্ট, ওটা পুরোটাই ডিপেন্ড করছে সিচুয়েশন হিসেবে, যে সেলার্সরা কতটা অ্যাক্টিভ আছে। সেলার্সরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে থিটা ডিকে হবে, আর সেলার্সরা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে থিটা ডিকে সেদিন হবে না, ঠিক আছে, মানে যে ডমিনেট করবে মার্কেটকে, ওইগুলো প্রাইসকে ওইগুলো ক্যালকুলেশন পরে পরে শেখাবেন নাকি না, থিওরিটিক্যাল ক্যালকুলেশন ক্যালকুলেশন গুলো? দেখুন ওটা তো আপনার দরকার নেই, মানে আপনি যখন অ্যাজ এ বায়ার কাজ করছেন, আপনার থিটা ডিকে নিয়ে তো কাজ নেই কোনো, ঠিক আছে, আপনি মোমেন্টাম আসবে, মোমেন্টামে ট্রেড নেবেন, বেরিয়ে যাবেন, ঠিক আছে। আপনি যদি থিটা ডিকে কাদের প্রয়োজন, যারা মানে অপশনের হেজিং করে, মানে অপশন সেলিং করে, যারা স্ট্র্যাটেজি বানিয়ে অপশন সেলিং করে, তাদের থিটা ডিকেটা প্রয়োজন। বাট আমাদের জন্য তো থিটা ডিকে লাগবে না, আমরা মোমেন্টাম আসবে, স্পটে মোমেন্টাম দেখবো, আমরা ট্রেড নেব, প্রফিট বুক করব, বেরিয়ে যাবো, ঠিক আছে। আপনি যদি ওই থিটা ডিকে ওগুলো ক্যালকুলেশন করে পরে ট্রেড নিতে যান, তাহলে হয়তো আপনার হাত থেকে মোমেন্টাম বেরিয়ে যাবে, কি দরকার, জিনিসটাকে কমপ্লিকেটেড করে তো লাভ নেই। হ্যাঁ, যদি আপনি বলেন যে না ম্যাম আমি অপশন সেলিংটা করব, তাহলে সেটার জন্য আলাদা করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে না, বাট এটা কিন্তু অপশন সেলিং এর মানে কনসেপ্ট এখানে আমি বোঝাবো না, কারণ অপশন সেলিং পুরোটাই ক্যালকুলেশন বেসড, ঠিক আছে, আর ওটা অনেকটা কঠিন, মানে সোজা নয় কিন্তু, কোন টাইমে কোন স্ট্র্যাটেজি ইউজ হবে সেটা মানে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে, সেটার জন্য মার্কেটে একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে, একদম নিউ বিগিনার হলে পরে কিন্তু চাপ হয়ে যাবে, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, ঠিক ঠিক আছে ম্যাম। ঠিক আছে। ওকে। তো আপাতত যে জিনিসটা দিয়ে আমরা কাজ করব সেটাতে ফোকাস করি, পরবর্তীকালে যদি আপনার দরকার ঠিক পড়ে আমি আছি সেটার জন্য, আমি বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, আমি সেগুলো দেখিয়ে দেবো। ঠিক ওকে, ঠিক ঠিক আছে ঠিক। ঠিক আছে। ওকে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে সবারই কাছে। সেম অ্যাজ আমি যদি এবার একটু ইয়েতে যাই, মানে সাপোজ আমি এখানে স্ট্রাইক প্রাইস নিয়ে নিলাম, স্পট আমার 1525 চলছে, বা স্ট্রাইক প্রাইস আমি নিয়ে নিলাম, আমি 1550 সিই, ঠিক আছে, তাহলে আমার এখানে আইভি কত হবে, আইভি আইভি কত হবে, আর টাইম ভ্যালু কত হবে, ফটাফট অ্যান্সার দাও। দিয়া 25টা কি টাইম ভ্যালু না ইন্ট্রিনসিক ভ্যালু? স্ট্রাইক প্রাইস হচ্ছে 1550, ঠিক আছে, তাহলে আমার আইভি আর টাইম ভ্যালু কত হবে, সবাই সবাই, বাকিরাও বাকিরাও। স্পট ওইটাই চলছে, 1525ই চলছে স্পট, 1525ই স্পট আছে। আচ্ছা, এটাতে প্রাইস চলছে সাপোজ আমার 18 টাকা, এটাতে প্রাইস চলছে আমার 18 টাকা। স্পট সেম, এটাই স্পট থাকবে, ঠিক আছে, স্পট এটাই আছে। আমাকে ক্লিয়ারলি আইভি আর টিভি ইয়ে করে
মানে ইকুয়ালস টু দিয়ে আমাকে লিখে পাঠাও। বাকিরা আচ্ছা, সবার আগে আমাকে এই জিনিসটা বলো যে স্ট্রাইক প্রাইস যেটা 1550 আমি সিটা নিয়েছি, এটা আইটিএম ওটিএম না এটিএম? আইটিএম ওটিএম না এটিএম? সবার ফার্স্টে এটা ডিসাইড করো যে সেটা আমার আইটিএম ওটিএম না এটিএম। ওটিএম। তো ওটিএম যদি হয় তো ওটিএম এ কি কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে? ওটিএম এ কি কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে? ওটিএম এ কি কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে? না। তাহলে আমার ইন্ট্রিনসিক ভ্যালু 0 হবে, পুরোটাই আমার টাইম ভ্যালু। আমি তো এই জায়গাতেই মানে ইয়ে করলাম যাতে সবাই এই জায়গাটাতে দেখলাম যে কনসেপ্টটা কিরকম আছে। আইভি টোটালি 0 হয়ে যাবে আর টাইম ভ্যালু 18 থাকবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, কারণ আমার এটা হচ্ছে আমার ওটিএম। তো যখনই আমি একটা স্ট্রাইক প্রাইস দেখব, সেই স্ট্রাইক প্রাইসটা দেখে আমাকে আগে বুঝতে হবে সেটা আইটিএম ওটিএম না এটিএম। সেই জন্যই তো আমি আগে আইটিএম ওটিএম এটিএমটা বোঝা শেখালাম না। আর সেখানেই সবাই মানে ম্যাক্সিমাম লোক সেখানে ট্র্যাপ হয়ে গেল। ঠিক আছে, ম্যাক্সিমাম লোক সেখানে ট্র্যাপ হয়ে গেল। এবার যদি স্ট্রাইক প্রাইসটা হতো আমার, এই স্ট্রাইক প্রাইসটা হতো সাপোজ আমার 1500, সাপোজ এটা 1550-এর জায়গায় যদি স্ট্রাইক প্রাইস 1500 হতো, তখন আমার আইভি হতো 25, আর বাকি যে প্রাইসটা যেটা চলছিল সেই প্রাইসটাই থাকতো। ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার? এই জায়গাটা তাহলে ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? তাহলে রিয়েল এক্সাম্পলে যাই আমি। রিয়েল এক্সাম্পলে যাই মানে রিয়েল আমি নর্মাল আজকের দিনে টাইম ভ্যালু কত হতো? টাইম ভ্যালু সেটা যেটা স্ট্রাইক প্রাইসের যে দামটা চলতো সেটার হিসাবে হতো। স্ট্রাইক প্রাইসের যে দামটা চলতো সেটা হিসাবে হতো। লেটস সি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এবার আমি রিয়েলেতে আমি দেখাবো। ঠিক আছে, চলো রিয়েলে আমরা এই জায়গাটা একটু প্র্যাকটিস করে নিই। ওকে, তো সাপোজ আমার নিফটির এইটা যেটা চলছে 24,600, নিফটি 24,600, সবাই দেখতে পাচ্ছি নিফটি 24,600 প্রাইস চলছে 222.90। ঠিক আছে, তো নিফটি আমার এখন কত চলছে? সে নিফটি কত চলছে বলো, নিফটি স্পট কত চলছে আমার এখন? নিফটি স্পট কত চলছে আমার এখন? কত নিফটি স্পট আমার কত চলছে? উপরে দেখতে পাবো নিফটি স্পট কত চলছে, স্পট প্রাইস, নিফটি স্পট প্রাইস কত চলছে? 24,813। ঠিক আছে, 24,813 আছে, এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি, খালি নিফটির একটাই রাখছি তাহলে বুঝতে সুবিধা হয়। এক্স্যাক্টলি, নিফটির আমার স্পট চলছে 24,813। ঠিক আছে, আর নিফটির যে স্ট্রাইক প্রাইসটা 24,600, এটা আইটিএম না ওটিএম? এটা আইটিএম না ওটিএম? আইটিএম। তার মানে এটাতে ইন্ট্রিনসিক ভ্যালু আছে, টাইম ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে এবার ফটাফট ক্যালকুলেশন করে নাও, এটা তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? এটা তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? এটা ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? সবাই সবাই, ইন্ট্রিনসিক ভ্যালু তাহলে কত হবে? ভেরি গুড, 213.45, তাই তো? 213.45 হচ্ছে আমার ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে টাইম ভ্যালু কত?
তাহলে টাইম ভ্যালু কত আছে এখানে? টাইম ভ্যালুটা তাহলে কত আছে? ঠিক করে টাইম ভ্যালুটা কত আছে? টাইম ভ্যালুটা আমার স্ট্রাইক প্রাইস যেটা চলছে, সেই স্ট্রাইক প্রাইসের যে প্রাইসটা চলছে সেটা থেকে ইন্ট্রিনসিক ভ্যালুটা মাইনাস করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার টাইম ভ্যালু। সেটা হচ্ছে আমার টাইম ভ্যালু। স্ট্রাইক প্রাইস মানে প্রিমিয়ামের যে প্রাইসটা এখন চলছে তার থেকে মাইনাস আইভি করলে যে প্রাইসটা থাকছে সেটা হচ্ছে আমার টাইম ভ্যালু। এক্স্যাক্টলি 9.45-এর মতো আমি পাচ্ছি। প্রিয়াঙ্কা কি করে ভুল হচ্ছে? ধরো তোমাকে মাইক অ্যাক্সেস দিচ্ছি, 33-42 কি করে বেরোচ্ছে? ওয়েট, আরে এই জায়গাটা আমার গুলিয়ে গেল। তোমার ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে, তোমার কি করে ক্যালকুলেট করছি, 24,813.45 থেকে মাইনাস 24,600 মাইনাস করলে পাচ্ছি আমি 213.45। ঠিক আছে, আর আমার এখন কারেন্ট প্রাইস কত চলছে? 222.90। ঠিক আছে, 222.90। তো 222.90 মাইনাস 213.45 করলে আসছে আমার 9.45। ঠিক আছে, 9.45, এটা হচ্ছে আমার কি, আমার টাইম ভ্যালু। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিসে দেখি, অন্য আরেকটা স্ট্রাইক প্রাইসে দেখি। লেটস সি, ব্যাংক নিফটির একটা দেখি। ঠিক আছে, ব্যাংক নিফটির একটা স্ট্রাইক প্রাইসে আমরা চেক করি। এই জায়গাটা একবার জাস্ট ধরতে হবে, একবার ধরতে পারলেই জিনিসটা কিন্তু এখানে দেখি, এখানে যেমনি লেখাই আছে, সি, এখানে আইটিএম এটিএম লেখাই আছে। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি তো? এনজেল ওয়ানে কিন্তু আইটিএম ওটিএম টোটালি মানে আলাদা করে দেওয়াই আছে, মানে আমাকে আলাদা করে আর চেক করতে হবে না যে কোনটা আইটিএম কোনটা ওটিএম, এখানে ডাইরেক্টলি মেনশন করাই আছে। তো লেটস সি, একটা আমি পুট সাইডের একটা আমি আইটিএম নিচ্ছি ব্যাংক নিফটির। ঠিক আছে, ব্যাংক নিফটির 55,400 পুটটা আমি নিচ্ছি, আইটিএম এটা। ঠিক আছে, তো এইটাতে ইন্ট্রিনসিক ভ্যালু কত আছে আর টাইম ভ্যালু কত আছে ক্যালকুলেট করে বলো। এটাতে ইন্ট্রিনসিক ভ্যালু কত আছে আর টাইম ভ্যালু কত আছে? সময় নিয়ে, একটু সময় নিয়ে বলো, অসুবিধা নেই, কিন্তু ঠিক করে বলবে। এটাতে ইন্ট্রিনসিক ভ্যালু কত আছে আর টাইম ভ্যালু কত আছে? এই স্ট্রাইক প্রাইসটার, এই তো উপরে স্ট্রাইক প্রাইসটাই তো দিয়েছি। ব্যাংক নিফটি 55,400 পুট, ব্যাংক নিফটি 55,400 পুট। ঠিক আছে, যেটার এখন প্রাইস চলছে 680 টাকা। এটার মধ্যে আমার টাইম ভ্যালু কত আছে, ইন্ট্রিনসিক ভ্যালু কত আছে? ভেরি গুড দিয়া, এটাতে ইন্ট্রিনসিক ভ্যালু আছে আমার 324.9। তাহলে টাইম ভ্যালু কত আছে সেটাও ফটাফট বের করে নাও। টাইম ভ্যালু কত আছে? প্রাইস হচ্ছে 680, তাহলে আমার টাইম ভ্যালু কত পড়ে আছে এটাতে? তাহলে আমার টাইম ভ্যালু কত পড়ে আছে? 355.10। ভেরি গুড, ভেরি গুড, 355.10। ক্লিয়ার তাহলে জায়গাটা এবার? ক্লিয়ার তাহলে জায়গাটা সবারই কাছে? কি ব্যাপার গৌতম বাবু, কিরণ বাবু, আপনারা কোনো অ্যান্সার দিচ্ছেন না কেন? জায়গাটা ক্লিয়ার হয়নি? গৌতম বাবু, কিরণ বাবু, কয়েকজনই, 4জনই খালি অ্যান্সার দিচ্ছেন, বাকিরা গৌতম বাবু, কিরণ বাবু, কি অসুবিধা হচ্ছে বলুন? ঠিক সেম আমি আমি যদি এবার একটা কল সাইডের একটা আমি এখান থেকে দেখি, এখান থেকে এইটার আমাকে ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু বের করে দেখান। ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু বের করে দেখান। 54,700 কল, 54,700 কলের ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু বের করে দেয়।
আচ্ছা আচ্ছা, 375টা কি আইভি না টাইম ভ্যালু? ওকে, ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার তাহলে সবারই কাছে জায়গাটা? একটু আমাকে বলুন, কোনো অসুবিধা নেই তো? ক্লিয়ার তাহলে সবারই কাছে জায়গাটা? আচ্ছা, গৌতম বাবুর এখনো ক্লিয়ার হয়নি। টাইম ভ্যালু 416 আর ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে আমার 375। এক্স্যাক্টলি, সৈমুদ্দিন বাবু একদম পারফেক্ট। টাইম ভ্যালু হচ্ছে 416 আর ইন্ট্রিনসিক ভ্যালু হয়ে যাচ্ছে আমার 375। ঠিক আছে, একদম পারফেক্ট, পারফেক্ট। ঠিক আছে। হ্যাঁ, প্রথমে সৈমুদ্দিন বাবু একটু ভুল বলেছিলেন। ও না না না, ঠিক আছে ঠিক আছে, এতগুলো পরপর এসেছে তো আমি নিজেই ইয়ে করতে হবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার তাহলে জায়গাটা? আচ্ছা, গৌতম বাবু কোথায় অসুবিধা হচ্ছে বলুন। আপনাকে মাইক অ্যাক্সেস দিলাম, বলুন কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে। ম্যাডাম আমি বুঝতে পারছি না, এটা ক্লিয়ার হলাম না। মানে কোন জায়গাটা বলুন যে বুঝতে পারছেন না। মাইনাস কার সাথে কি করছেন এটা তো আমি ঠিক ক্লিয়ার মাইনাস হচ্ছে না। করতে হবে না আপনাকে। ফার্স্টে যখনই আমি কোনো স্ট্রাইক প্রাইস নিচ্ছি, এখানে স্ট্রাইক প্রাইস কত আছে দেখুন, 54,700। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো? এই যে এই জায়গাটাতে, এই পোর্শনটাতে, Yes. এই যে 54,700। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্রাইক প্রাইস। এবার আমাকে কি করতে হবে, যখন আমাকে ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে হয়, তখন স্পটের যে কারেন্ট প্রাইসটা চলছে সেটার সাথে আমার স্ট্রাইক প্রাইসের ডিফারেন্সটা বের করতে হয়। তো আপনি জাস্ট ক্যালকুলেটারে আমার ব্যাংক নিফটির এখন স্ট্রাইক প্রাইস কত চলছে, মানে স্পট প্রাইস কত চলছে ব্যাংক নিফটির। ব্যাংক নিফটি হচ্ছে 55,075। এক্স্যাক্টলি। আর আমি স্ট্রাইক প্রাইস কি নিয়েছি, 54,700। তাহলে ব্যাংক হ্যাঁ। নিফটি স্পটের থেকে স্ট্রাইক প্রাইসের ডিফারেন্সটা কত হচ্ছে বের করুন। জাস্ট ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বের করুন, তাহলেই হবে। জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বের করুন। একবার বুঝে গেলে আপনি নিজেই করতে পারবেন, ডোন্ট ওয়ারি। তিনশো পঁচাত্তর। 375। তো এই যে ডিফারেন্সটা যেটা পেলেন, এই ডিফারেন্সটাই হচ্ছে কি আপনার ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্টেন্সিভ ভ্যালু, হ্যাঁ। এক্স্যাক্টলি। এইবার এই ইন্ট্রিনসিক ভ্যালুটাকে এখন কারেন্ট প্রাইস কত চলছে, যে স্ট্রাইক প্রাইসটা আমি নিয়েছি 54,700, কারেন্ট প্রাইস এখন কত চলছে দেখুন, পাশে লেখা আছে। এই যে এই পোর্শনটাতে কত চলছে, 54,700 কলের ইয়ে কারেন্ট প্রাইসটা কত লেখা আছে? 255। না না, এই তো এইটা 791। এই তো এখানে যে প্রাইসটা আছে, এই যে স্ট্রাইক প্রাইসটা কত চলছে দেখুন, 791 চলছে তো। এটা এখন 791 চলছে তো, 791। দেখতে পাচ্ছেন না, এই যে স্ট্রাইক প্রাইসের পাশেই লেখা আছে দেখুন, রেড কালারের ইয়ে দিয়ে লেখা আছে। আমার স্ক্রিনটাতে দেখুন, ব্যাংক নিফটির যেখানে আমার স্ট্রাইক প্রাইসটা আছে 54,700, তার পাশে 751 লেখা আছে কি নেই? লেখাটা দেখতে পাচ্ছেন? আনমিউট করুন নিজেকে, তাহলে আমি বুঝতে পারবো ওই জায়গাটা বুঝতে পেরেছেন কিনা। আনমিউট করুন।
আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ এই তো হয়েছে, আনমিউট হয়েছে। লেখাটা দেখতে পাচ্ছেন তো, 791। না, আপনার ইয়ে আসছে না আমার কাছে, পিন আসছে না। না না, স্ক্রিনটা তাহলে আপনার পার্টিসিপেন্টের স্ক্রিনটা খুলে গেছে। হ্যাঁ, পার্টিসিপেন্টের স্ক্রিনটাই খুলে গেছে। হ্যাঁ, ওটাকে জাস্ট স্লাইড করুন, তাহলে আমার স্ক্রিনটা চলে আসবে। লেফট স্লাইড করুন, তাহলে আমার স্ক্রিনটা চলে আসবে। হ্যাঁ, এসছে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ এবার দেখুন ব্যাংক নিফটির যে স্ট্রাইক প্রাইসটা নিয়েছি 54,700, সেটার পাশে কত লেগেছে? 791। বলে না পুটে। কলটাই তো দেখুন, এখানে কলটাই তো আছে, কলটাই তো দেখিয়েছে 791। হ্যাঁ, এবার এই 791 থেকে আপনার যে ইন্ট্রিনসিক ভ্যালুটা যেটা বার করেছেন, এখন এই একটু আগে বার করলেন, সেটাকে মাইনাস করে দিন। দিয়ে দেখুন 175 কত আসছে। মাইনাস করে। হ্যাঁ, 375 যেটা বেরিয়েছে সেটা মাইনাস করে দিন, কত আসছে দেখুন। এটা টাইম ভ্যালু হবে তো। এটাই টাইম ভ্যালু। ঠিক আছে, 416 দেখুন আসবে, সেটাই হচ্ছে আপনার টাইম ভ্যালু। বুঝতে পেরেছেন এবার? ইয়েস, ইয়েস। ঠিক আছে, এইভাবেই জিনিসগুলো বের করতে। এবার টাইম ভ্যালুটা যত বেশি থাকে, এক্সপায়ারি যত দূরে থাকে টাইম ভ্যালুটা তত বেশি থাকে, এক্সপায়ারি যত কাছে আসে টাইম ভ্যালুটা আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, আর পড়ে থাকে খালি ইন্ট্রিনসিক ভ্যালুটা। ঠিক আছে, তো সেই জন্য আমরা অলওয়েজ আইটিএম এ কাজ করব। ওটিএম এ কাজ করলে সেখানে আমার কি থাকে, পুরোটাই টাইম ভ্যালু থাকে। সেখানে আমার একটু হোল্ড করলে সেখানে কিন্তু টাইম ভ্যালুটা খেয়ে নেয়। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, এটা আজকে প্রথম দিন শিখলেন। আপনি যে কোনো স্ট্রাইক প্রাইস চুজ করে সেটার ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু বের করে প্র্যাকটিস করার চেষ্টা করুন। ঠিক আছে, ভুল হলে আমি আছি, আমাকে পাঠান, সেটা আলাদা করে আমাকে মেসেজে পাঠান। আমি সেটা দেখে আপনাকে বলে দেবো যে আপনি ঠিক করছেন না ভুল করছেন। ঠিক আছে, যে কোনো স্ট্রাইক প্রাইস আপনি নিয়ে নিন, যে কোনো স্ট্রাইক প্রাইস চুজ করে সেটার আইভি আর টাইম ভ্যালু বের করার চেষ্টা করুন। ঠিক আছে, সেটা নিফটির হোক, ব্যাংক নিফটি হোক, সেন্সেক্স হোক, যে কোনো কিছু। ওকে, ঠিক আছে, ক্লিয়ার তাহলে সবারই কাছে এই জায়গাটা? ঠিক আছে, আপনারা আমাকে পাঠান করে পরে। ওকে, ক্লিয়ার তাহলে সবারই কাছে জায়গাটা? ঠিক আছে, আর কোনো কনফিউশন নেই তাহলে? ঠিক আছে, পুরো ক্যালকুলেশন আমি এখানে বলে দিয়েছি। হ্যাঁ বলো সাহেব। বলছি যে সবই বুঝতে পারলাম, কিন্তু যখন আমরা বলি না যে প্রিমিয়াম একটু বেশি আছে বা প্রিমিয়ামটা মেল্ট হচ্ছে, কি করে বুঝবো যে প্রিমিয়ামটা কতটা বেশি আছে বা কত পয়েন্টে? হ্যাঁ, তো সেটা এবার তোমার ওইখানে ওইটার ক্যালকুলেশন আমি একটা দেখাবো। ওটা একটা অ্যাপ থেকে ওই ক্যালকুলেশনটা বের করা যায় যে অ্যাকচুয়ালি আজকে ভ্যালুটা কত হওয়া উচিত। তার থেকে যদি বেশি থাকে তার মানে প্রিমিয়ামটা এক্সেস বেশি আছে, আর তার থেকে যদি কম আছে তার মানে সেটা আমাদের জন্য ফেভারেবল। মানে কম থাকলে আমি তাহলে সেখানে বাই করে পরে, মানে সেলারদের ইয়েটা একটু কম আছে। ঠিক আছে, আর যদি প্রিমিয়াম খুব ওকে। বেশি থাকে তার মানে সেখানে ভোলাটিলিটিটা আমাদের কাজ করবে। ঠিক আছে, সেটা বলে দেবো, সেটা পরে বলবো, সেটা সিচুয়েশন হিসেবে আলাদা আলাদা থাকে। ঠিক আছে, যেমনি ধরো ইভেন্ট ডে যেগুলো থাকে, সেখানে বায়ার্সদের প্রচুর পরিমাণে, মানে অ্যাক্টিভ, মানে বায়ার্সরা খুব অ্যাক্টিভ থাকে যখন কোনো ইভেন্ট লাইক ভোটের রেজাল্ট হয়ে গেল বা আরবিআই নিউজ টিউজ যখন থাকে, তখন প্রিমিয়াম প্রিমিয়াম খুব বেশি বেড়ে থাকে। ঠিক আছে, নিউজ এফেক্টের জন্য। ওকে, তো সেটা পুরোটাই ওকে। সিচুয়েশন হিসেবে ডিপেন্ড করে। ডোন্ট ওয়ারি, সেগুলো লাইভ মার্কেটে আস্তে আস্তে ওই জায়গাগুলো অবজার্ভ করিয়ে দেবো। ঠিক আছে, অফ মার্কেটে ওগুলো বোঝানো খুব ডিফিকাল্ট, কারণ মার্কেট বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, মার্কেট বন্ধ হয়ে গেছে তাই। ওকে, ক্লিয়ার তাহলে জায়গাটা সবারই কাছে? তাহলে হ্যাঁ, ঠিক অপশনের আছে। ক্যালকুলেশন আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকের তাহলে এখান থেকে হোমওয়ার্ক যেটা থাকবে, ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে, এখান থেকে আমার হোমওয়ার্ক যেটা থাকবে, ওকে, তাহলে আমার এখান থেকে হোমওয়ার্ক যেটা থাকবে, আমি কোথা থেকে লিখি, এখান থেকে।
এখান থেকে আমার যে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে পিক এনি স্ট্রাইক প্রাইস আর সেটারই টাইম ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, পিক এনি স্ট্রাইক প্রাইস অফ এনি ইন্ডেক্স or stock and calculate the IV and EV। এটা তো হোমওয়ার্ক থাকবেই, তার সাথে যেটা আমরা ফ্রেমওয়ার্ক রেডি করা, ঠিক আছে, কালকের জন্য ফ্রেমওয়ার্ক রেডি করে পরে আমাকে পাঠাবে। ফ্রেমওয়ার্কটা এভরিডে রেডি করতে হবে, ঠিক আছে। মার্কেটের ফ্রেমওয়ার্ক যেটা কালকেও সবাই পাঠিয়েছিলেন আমাকে, ফ্রেমওয়ার্ক রেডিটাও কিন্তু অ্যাজ এ হোমওয়ার্কই থাকবে। ওকে, এটা প্রত্যেক দিন কোথাও একটা অভ্যাস করে নিতে হবে যে কালকের মার্কেটে কাজ করার আগে আমি ফ্রেমওয়ার্ক রেডি করব। ঠিক আছে, তো প্রত্যেকেই হোমওয়ার্কটা আমাকে সাবমিট করবেন, ফ্রেমওয়ার্ক রেডি করবেন, আর স্ট্রাইক প্রাইসের যে ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনটাও করে আমাকে পাঠাবেন। যে কোনো স্ট্রাইক প্রাইস চুজ করে সেটার টাইম ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করে আমাকে পাঠাবেন। ঠিক আছে, আর মার্কেটের যে ফ্রেমওয়ার্কটা কালকে যেরকম ভাবে রেডি করেছিলেন লেভেলস হিসেবে, সেটাও রেডি করে আমাকে সাবমিট করবেন। ঠিক আছে, ক্লিয়ার তাহলে? কোনো কনফিউশন? ফ্রেমওয়ার্ক কিন্তু প্রত্যেকদিন আমি না বললেও কিন্তু পাঠাতে হবে, বিকজ এটা রেগুলার কাজ। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক রেডি করাটা কিন্তু রোজকার কাজ, নাহলে কিন্তু মার্কেটে নেমে পড়ে কনফিউজ হয়ে যাবেন যে কোন দিকে কি কাজ করব। ঠিক আছে, ক্লিয়ার তাহলে জায়গাটা? ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, প্রিয়াঙ্কার লাস্ট কোয়েশ্চেনটা আছে নিয়ে নি, তারপর আজকের সেশন এখানে আমি ক্লোজ করি। ঠিক আছে, হ্যাঁ বলো প্রিয়াঙ্কা। বলছি কি, ওই যে টাইমের ব্যাপারটা যেটা বলছিলে সকালবেলাতে আর বলা হলো না, ওই কোন টাইম গুলোতে অ্যাক্টিভ থাকতে ওটা হবে কালকেই বলে দেবো, ঠিক আছে, ওটা কালকে। আচ্ছা, ওকে, আপাতত এই জিনিসটা অলরেডি যেহেতু এতটা একটু কনফিউজিং আছে, ঠিক আছে, এই হুম, জায়গাটা একবার রিভিশন করে নাও, কালকে ওই জায়গাটা ডিসকাস করে দেবো, অসুবিধা ঠিক নেই। আছে, ওকে ঠিক ওকে। আছে, হুম, okay, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করলাম। ঠিক আছে, জায়গাগুলো সবার কাছে ক্লিয়ার আছে তো? জায়গাগুলো তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে তো? স্ট্রাইক প্রাইস কোথায় পাবো? ইয়ে থেকে, অ্যাঞ্জেল ওয়ানে যেখানে আছে, অ্যাঞ্জেল ওয়ানের এখানে গিয়ে পরে, আমি তো অ্যাঞ্জেল ওয়ান থেকে করি, এখানে গিয়ে পরে সাপোজ এই জায়গাতে গেলেই আমি পেয়ে যাবো এই যে অপশন কুইক লিস্ট যেটা আছে, এখান থেকে গিয়ে গিয়ে পরে আমার যে কোনো স্ট্রাইক প্রাইস আমি পেয়ে যাবো এইখান থেকে। ঠিক আছে, যে কোনো স্ট্রাইক প্রাইস আমি পেয়ে যাবো, এই যে এই জায়গা থেকে গেলে আমি যে কোনো স্ট্রাইক প্রাইস পেয়ে যাবো। ওকে, আর আমি ভিডিওগুলো আজকের আপলোড করে দিচ্ছি, ভিডিওগুলো থেকে আমরা বাকি জায়গাগুলো তাহলে রিভিশন করে নিতে পারবো, যার যে জায়গাটাতে প্রবলেম আছে সেই জায়গাগুলো তারা সেখান থেকে মানে একবার করে রিভাইজ করে নিন। ওকে ওকে, ঠিক আছে, চলুন তাহলে আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে। ওকে, হ্যালো। ও, ডকুমেন্টস গুলো না না না, ওটা আমাকে মেল করতে হবে বলেছে। বললাম, ঠিক আছে, আর হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ওকে, চলো, টেক কেয়ার।